সারার আগে কটমট করতে করতে কলেজ গেট পার হয়ে রিকশায় উঠল। আকাশে তখন উথাল পাথাল করা মেঘ। বৃষ্টি নামবে এক্ষুনি। বলতে বলতে বড় বড় কয়েক ফোঁটা বৃষ্টি পড়ল রিকশাওয়ালার মাথার উপর। রিকশাওয়ালা সারাকে বলল, মামা সাইডে দাঁড়াবো, বৃষ্টি শুরু হবে। বলে এক সাইডে দাঁড়ালো। সারা এক মুহূর্ত দেরি না করে রিকশা থেকে নামল। রিকশাওয়ালার ভাড়ার টাকা পরিশোধ করে একটা দোকানে নিচে গিয়ে দাঁড়ালো। বারবার ফোনের ভাইব্রেশন ব্যাগ কাঁপছে। ১৯ বার রোশনের নাম্বার থেকে কল এসেছে। সারা বিরক্ত হয়ে রোশনের নাম্বার ব্লক করে দিল। কেন দিন দিন সারা ড্যাম্পারেট হয়ে যাচ্ছে? কেন এমন হচ্ছে? মনের মাঝে অশান্তির দাউ দাউ করা আগুন। কোনো আগুনেই ফুটছে সারা, সে জানে না। এই মুহূর্তে সে কী চায় সেটাও জানে না। শুধু জানে সে ভালো নেই। মন আর মস্তিষ্ক কী চলছে বুঝে উঠতে পারছে না। আরিয়ানের প্রতি তীব্র ঘৃণা হয়। অতীতের সময়ের জন্য আফসোস হয়। ঘৃণা হয় নিজের প্রতি। কেন সে আরিয়ানকে ভালোবেসেছিল? এত সুন্দর হয়েও নিজের খালাতো ভাইয়ের থেকে ঠকতে হয়েছিল তাকে। এরপর জীবনে হুট করে একজনের আগমন হলো। তার সাথে কিছুদিন থাকতে থাকতে জীবনে দ্বিতীয়বার মনে হচ্ছে সে আবারও প্রেমে পড়েছে। কিন্তু যার প্রেমে পড়েছে সে কি আদৌ কিছু বোঝে? সে কি আমার অনুভূতির সাড়া দিবে কোনো দিনও? সে কেন বুঝছে না আমি কি চাই? আমি আমার অনুভূতি নিংড়ে দিতে চাই তাকে। অশান্ত হৃদয়ে প্রশান্তি চাই। সারা ফোন ব্যাগে রেখে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। কোথায় যাচ্ছে সে জানে না। চারদিকে মেঘ ডাকছে। প্রবল বৃষ্টি শুরু হলো। অকারণে কান্না পাচ্ছে। তার এই অকারণে খানিকটা অস্বাভাবিক। একটা মেন্টাল মানুষের মতো বাড়াবাড়ি রকমের আচরণ। রোশন চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। কোথায় গেল সারা? তার নাম্বারই বা ব্লক করে দিল কেন? রোশন নিজেই পাগলের মতো খুঁজতে শুরু করলো সারাকে। বৃষ্টিতে ভিজে শহরের অলিতে গলিতে খুঁজতে শুরু করলো। নাম্বার ব্লক করাতে টানা মেসেজ করতে শুরু করলো। তাতেও কাজ হলো না। রোশন উপায় না পেয়ে অন্য মানুষের ফোন চেয়ে ফোন দিতে লাগলো। সারা অতিষ্ঠ হয়ে ফোনটা বন্ধ করে ফেলল। অচেনা রাস্তার এক গলি দিয়ে প্রবেশ করেছে সারা। এলোমেলো পায়ে হাঁটতে লাগলো। তখন সন্ধ্যা। রাস্তা থেকে একটা বেলি ফুলের মালা কিনল মিনয়। এই বৃষ্টিময় সন্ধ্যায় একটা বেলি ফুলের মালা তরিকে দিতেই হবে। ও ভীষণ খুশি হবে। পিহুর ঘর থেকে সাতকাহন বইটি এনে জানালার পাশে বসে পড়ছে তরি। বই পড়া তার অতি প্রিয় একটি শখ। কতদিন হয়েছে সে বই ছুঁয়ে দেখেনি। অথচ ছোটবেলার স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবে। বড় একটা বুক সেলফ থাকবে। সেলফে ভর্তি সমরেশ মজুমদার, রবীন্দ্রনাথ ঠাকুরের সব বই থাকবে। তরির মা বলতো, যার ঘরে বউ নেই সে ঘর অন্ধকারের সমান। জ্ঞান বুদ্ধি এবং মানবিকতার জন্য বই পড়া অত্যন্ত গুরুত্বের। তরি ছোটবেলায় ভীষণ চঞ্চল ছিল। পারিবারিক কলহের শিকার হয়ে তরি আজ মনমরা একটি মেয়ে। যে মেয়েটি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল সেই মেয়েটি আজ কতদিন ধরে বই ধরে দেখেনি। লেখাপড়ার অধ্যায় বন্ধ হয়ে গিয়েছে তার জীবন থেকে। তরির মায়ের ছিল ব্লাড ক্যান্সার। দিনের পর দিন ভুগেছে, অথচ ঠিকভাবে চিকিৎসা করেনি তার বাবা। কখনো ডাক্তারের কাছে নিয়ে যায়নি। তরির মায়ের বয়সও কম ছিল। মাত্র ১৫ বছর বয়সে মা হয়েছিল। আর ৩০ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেছিল। তরির মায়ের কপালে প্রথম থেকেই খারাপ ছিল। তার বাবা মেয়েকে বোঝা মনে করতেন। টাকার লোভে ১৫ বছর বয়সী মেয়েকে তার দ্বিগুণের চেয়েও বেশি বয়স্ক লোকের সাথে বিয়ে দিয়ে দেন। লোকটার বয়স বেশি হলেও তরির মা স্বামী হিসাবে তাকে মেনে নিয়েছিল। বয়স বেশি হওয়াটা অতটা সমস্যা ছিল না, কিন্তু আসল সমস্যা ছিল তার চরিত্রে। বয়স্ক মানুষ, চেহারা খারাপ মানুষ নিয়েও সংসার করা যায়, কিন্তু চরিত্রহীন মানুষ নিয়ে সংসার করা যায় না। তারপরে শরীরে মরণ ব্যাধি বাসা বাঁধে। নিজের জীবনে লেখাপড়া শিখতে পারেনি, কিন্তু নিজের মেয়েকে নিয়ে স্বপ্ন ছিল। কিন্তু সেই স্বপ্ন তরির মায়ের মৃত্যুর পরে মরে যায়। আসলে যার কপাল খারাপ হয় তার কপালে কোনো দিনই সুখ হয় না। নিজের বাবার খারাপ চরিত্র দেখে দেখে বড় হয়েছে তরি। আজ পুরুষ মানুষ দেখলেই সে ভয় পায়। তার কাছে মানুষ মানুষ মানেই খারাপ। কিন্তু চাইলে কি সব করা যায়? মন বড় অদ্ভুত জিনিস। পুরুষ মানুষ হাজারো ঘৃণা করার পরেও মিনয়ের প্রতি তার কেমন একটা টান অনুভব হয়। মিনয়কে দেখতে ইচ্ছে করে। বুকের মাঝে দুরু দুরু করে মিনয়ের জন্য। এই তো সেদিন তরি রাগ করেছিল। সেদিন দিশা, তরির বাবা সিনেমা দেখতে গিয়েছিল। মিনয় জোর করে তরির রুমে গিয়েছিল পিহুকে নিয়ে। তরির দুর্বলতার ভয়ভীতি দেখে মিনয় তরির মনে সাহস জুগিয়েছিল। দিশা বা তার বাবা খারাপ ব্যবহার করলে সে যেন প্রতিবাদ করে। সে যতদিন চুপচাপ সহ্য করবে তারা খারাপ ব্যবহার করেই যাবে। তাছাড়া তরি যেন আবারও লেখাপড়া শুরু করে। কেন যেন মনে হয়েছিল তরির মা এসে তরিকে বোঝাচ্ছিল। সেদিনের পর থেকে মিনয় যেন তরির ভরসার জায়গা।
তরি সাতকাহন বইটা ছেড়ে একটা চকলেট বক্স বের করলো। মিনয় পিহুর হাত দিয়ে সেদিন পাঠিয়েছিল। সেই বক্সে ছিল একটি চিরকুট। চিরকুটে লেখা ছিল, তুমি হাসলে মনে হয় একটা স্বচ্ছ পদ্মফুল। তারপর কত হাজার বার সরি বলেছিল তা গোনা ছিল না তরির। তার মায়ের মতোই প্রথম কেউ তার রাগের কেয়ার করেছিল। সেদিনের পর থেকে তরি চিরকুটটা রেগুলারই একবার করে পড়ে, আবার চকলেট বক্স রেখে দেয়। একটা চকলেটও সেখান থেকে খায়নি। এরই মাঝে হঠাৎ দিশা তরির রুমে এসে চকলেটের বক্সটা তোরের হাত থেকে সৌ মেরে নিয়ে বলল, প্রেম করতেছ? তোরের রুচিতে বাদে দিশার সাথে কথা বলতে। বাবাকে বিয়ের পর থেকে অপছন্দ করে। এখন মিনয়ের দিকে আকৃষ্ট দেখে আরও বিরক্ত লাগে। তোরে গম্ভীর কণ্ঠে বলল, ওটা দাও। হিংসে দিশা চক্ষু ছুটে যাচ্ছে। বেশ রাগান্বিত কণ্ঠে বলল, আমার প্রশ্নের উত্তর দাও আগে। প্রেম করতেছ? কার সাথে? তোরে ঘৃণাভরা দৃষ্টিতে দিশার দিকে তাকিয়ে বলল, আমি বলতে আগ্রহী নই। দিশা আবারও রাগান্বিত কণ্ঠে বলল, তোমার মুখে দেখছি বুলি ফুটেছে। বুলির কি হলো? দিশা আবার মিনয়ের নাম ধরেই বলল, কে দিয়েছে এটা? মিনয়? তোরে চকলেটের বক্সটা সৌ মেরে দিশার হাত থেকে নিয়ে বলল, মিনয়ের প্রতি আমার এত আগ্রহ নেই যতটা তোমার আছে। মিনয়ের তরির প্রতি আকৃষ্টতা দিশাকে পোড়াচ্ছে। সে চাইছে না মিনয় তরির কাছাকাছি আসুক। দিশা খুব চিল্লাপাল্লা করে তরির বাবাকে ডাকলো। তরির বাবা এগিয়ে আসতে দিশা বলল, তোমার মেয়ে কার সাথে যেন প্রেম করছে। আমি সেটা জানতে চাইতেই আমার গায়ে হাত তুলেছে। দেখো ওর হাতে চকলেট, কে দিয়েছে এসব? আমি না হয় ওর সৎমা, তাই বলে আমার গায়ে হাত তুলবে সে? তরির বাবা কোনো কথা না শুনেই তরির দুগালে খুব জোরে চড় বসিয়ে দেয়। তরির ঘাট ধরে রুম থেকে ধাক্কা মেরে বলল, দূর হ আমার চোখের সামনে থেকে। 7 দিনের মাঝে তোর বিয়ে দিয়ে দিব আমি। দুঃখ কষ্টের প্রচণ্ড বৃষ্টির মাঝে তরি ঘর ছেড়ে বেরিয়ে যায়। কোথায় যাবে সে? কে দিবে আশ্রয়? পৃথিবীতে কি কেউ আছে যে তাকে একটু আশ্রয় দিবে? কেউ কি নেই তার অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিবে? বাসা থেকে বের হতেই তরি দেখল ছাতা হাতে মিনয় একটা ফুলের মালা হাতে নিয়ে এগিয়ে আসছে। তরিকে দেখে মিনয় মনে হলো মেঘ না চাইতে যেন জলের মতো। মিনয় আজ ভেবেই এসেছে এই বৃষ্টিটা সে পিহুর সাহায্য নিয়ে তরির সাথে কাটাবে। বাড়ি ঢোকার আগে তরির দেখা মিলল। মিনয়কে দেখে মনে হলো এই পৃথিবীতে একমাত্র আপনজন তার মিনয়। নিজেকে আর সামলাতে পারল না, ছুটে গেল মিনয়ের কাছে। আকস্মিক মিনয়কে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ল। এমন কিছু আজ মিনয়ের জন্য অপেক্ষা করেছিল মিনয় জানত না। শরীর যেন কাঁপতে শুরু করলো। হৃদস্পন্দনের গতিবেগ যেন থেমে গেছে। 2 ঠোঁটের মাঝে পাকা হয়ে গেল তার। কি যেন ঘটে গেল তার মন আর শরীর সে টের পেল না। কেবল কিঞ্চিত হেসে আকাশের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ সৃষ্টিকর্তা, আজ আমার বর্ষণ সঙ্গিনীকে খুঁজে পেয়েছি। তরি প্রচণ্ড কান্নায় ঢলে পড়ল মিনয়ের বুকে। কষ্টের তীব্রতা যেন আজ ক্রমশই কমছে। মিনয় পরম স্নেহে তরিকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, তোমার সবটুকু কষ্টে নিংড়ে দাও তরি, আমি তোমার কষ্টের ভার নিতে চাই। তরি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলল, আমি মরে যেতে চাই, আমাকে মেরে ফেলুন আপনি, আমি আর সহ্য করতে পারছি না। মিনয় তরির কপালে আলতো চুমু দিয়ে বলল, বোকা মেয়ে, তুমি কেন মরবা? তোমার চোখে তাকিয়ে সেই কবে মরে গিয়েছে মায়াবিনী। তুমি একবার আমার হাতটা শক্ত করে ধরো, তোমার জন্য সারা দুনিয়ার সাথে যুদ্ধ করতে আমি রাজি। তখনও তরি কাঁদছে, তবে এই কান্না আনন্দের, তীব্র আনন্দের, যেন মরা গাছে নতুন করে সবুজ পাতা গজানোর মতো। চিন্তায় পাগল প্রায় রোশান কাকবেচা হয়ে রাস্তা দিয়ে ঘুরোঘুরি করছে। জীবনে প্রথমবার এত দুশ্চিন্তায় পড়েছে সে। সে কত শতবার ফোন করলে ট্রাই করেছে তার কোনো হিসাব নেই, কিন্তু নিজের গভীর অনুভূতিকে সারাকে বোঝাতে পারে না। তবুও একটা মেসেজে লিখল, কোথায় হারিয়ে গেলে সারা? তুমি ছাড়া সব শূন্য লাগছে। 1 সেকেন্ডের জন্য মনে হচ্ছে তুমি ছাড়া আমি অতল সমুদ্রে হারিয়ে যাচ্ছি। আমি ঠাঁই খুঁজে পাচ্ছি না কোথাও। প্লিজ কাম ব্যাক মাই লাইফ। সন্ধ্যার কিছু পরে কিছু দোকানদার দোকানপাট বন্ধ করে ছাতা মাথায় নিয়ে দ্রুত বাড়ির দিকে রওনা হচ্ছে। রাস্তায় ক্রমশ যানবাহন কমে যাচ্ছে, কারণ রাত হওয়ার সাথে সাথে বৃষ্টি ক্রমশ বাড়ছে। 1 সেকেন্ডও রেস্ট নেই বৃষ্টির। অবিরত আকাশ থেকে পানি নির্গত হচ্ছে। জোরে জোরে মেঘও ডাকছে। ঠান্ডায় সারা শরীর কাঁপুনি দিয়ে উঠে গেছে। চারদিকে গুটগুটে অন্ধকার। মাঝে মাঝে বিদ্যুৎ চমকালে কেবল একটু আলোর দেখা পাওয়া যাচ্ছে। সারাদিন বৃষ্টিতে ভিজে সারা শরীর ঠান্ডা বসে গিয়েছে। এখন আর জেদ দেখিয়ে পারছে না। মনে হচ্ছে এখনই লেপ গায়ে না দিলে সে মরেই যাবে। রাত আরও বাড়ছে, ভয়ও করছে। কাপা হাতে দ্রুত ব্যাগ থেকে ফোন বের করলো।
ফোন বের করে দেখলো পানিতে ভিজে ফোনের অবস্থা একাকার। ফোনের সুইচ অফ হয়ে গিয়েছে। তখনই তার রোশন স্যারকে ফোন দিতে হবে, কিন্তু ফোন তো অফ, কিভাবে ফোন দিবে? বাজারে এসে একটা রেস্টুরেন্টের মালিকের থেকে ফোন চেয়ে রোশনের নাম্বার ডায়াল করলো। রোশনের ফোনে রিংটোন বাজতে রোশন দ্রুত ফোনটা রিসিভ করে কানে দিল। কেন যেন মনে হচ্ছিল এটা হয়তো সারা হবে। সত্যি হলো তাই। সারা কোনো কথা না বাড়িয়ে বলল, আমি কাচ্চি হাউসে আছি, একটু নিয়ে যাবেন? রোশন উত্তেজিত কণ্ঠে বলল, ওখানেই থাকো, একটু নড়াচড়া করবে না, আমি এক্ষুনি আসছি। রোশন জুম বৃষ্টির শহরে বাইকের সর্বোচ্চ স্পিড দিয়ে নিজের জীবনের মায়া না করে গাড়ি চালাচ্ছে। এত স্পিডে একটা অ্যাক্সিডেন্ট ঘটলে নিশ্চিত মৃত্যু। রোশনের মাথায় একটাই চিন্তা, তাকে সারার কাছে পৌঁছাতে হবে, যেভাবেই হোক পৌঁছাতে হবে। ঠিক 10 মিনিটের মাঝে রোশন কাচ্চি হাউসের সামনে পৌঁছালো। বাইক স্ট্যান্ড করে হেলমেট খুলে দেখলো সারা একটি চেয়ারে বসে কাঁপছে। কাচ্চি হাউসের একটি ছেলে সারার কপালে হাত ছোঁয়াতে যাচ্ছে। তখনই রোশনের চোখ দুটো জ্বলে উঠল। সে জ্বলন্ত চোখে ছেলেটির দিকে তাকিয়ে লাউড ভয়েসে বলে উঠল, এই, ডোন্ট টাচ মাই ওয়াইফ। ছেলেটি চমকে উঠে পিছন ফিরে তাকালো। তাকিয়ে দেখলো অগ্নিচোখে একজন লোক তার দিকে তাকিয়ে আছে। ছেলেটি অমায়িক এক হাসি দিয়ে বলল, আপনি যা ভাবছেন তা নয়। রোশনের কণ্ঠ যেন বজ্র। সে বজ্র কণ্ঠে বলল, তোকে আমি পুলিশে দিব, আমি যে দেখেছি তাই ভাবছি। ছেলেটি নমনীয় কণ্ঠে বলল, ওনার জ্বর কিনা সেটাই দেখতে যাচ্ছিলাম। রোশন সারার কাছে এগিয়ে এলো। সারার কপালে হাত রেখে বলল, তুই কি ডাক্তার যে কপালে হাত দিয়ে সব বুঝবি? বুঝেই বা কী করবি তুই? মেয়ে মানুষ দেখলেই কি তোদের ছুতে হয়? ভাই, আমাকে মাফ করে দিন, আমি সত্যিই খারাপ মনে ছিলাম না। রোশন আর কথা বাড়ালো না। এমনিতে টেনশনে রোশনের মাথা খারাপ। সারা টলমল চোখে রোশনের দিকে তাকিয়ে আছে। এত রাগ, এত তেজ ওনার মাঝে, একদমই যেন আগুনের গোলা। উনি আমার এতটা পসেসিভ কবে থেকে হলো আমার প্রতি? রোশন সারার হাত ধরে বসা থেকে দাঁড় করালো। সারাদিনের ঘটনার জন্য কোনো প্রশ্ন না করে বলল, বাইকে বসতে পারবে? সারা রোশনের চোখের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, পারবো। রোশন সারার হাত ধরে বাইকের কাছে নিয়ে গেল। বাইক স্টার্ট দিয়ে বলল, তোমার শরীর কাঁপছে, পড়ে যেতে পারো। দুপা দুদিকে দিয়ে আমার সাথে মিশে আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। সারা এমন পুরুষদের মতো বাইকে কখনো ওঠেনি, কিন্তু এখন পরিস্থিতি খারাপ। রোশন স্যার ভয়ানক রেগে আছেন। এই মুহূর্তে আর তালবাহানা করা যাবে না, যা বলছে তাই করি। সারা ছেলেদের মতোই রোশনের বাইকের পিছনে বসল। রোশন সোয়াল শক্ত করেই বলল, আমাকে শক্তভাবে জড়িয়ে ধরতে বলেছি, এখন যেন এক কথা দুবার বলা না লাগে। রোশনের প্রতিটি কথা খুব ভয়ানক শোনাচ্ছে, তীব্রভাবে রেগে আছে মনে হচ্ছে। সারার কোনো কথা বাড়ালো না। সারা পেছন থেকে রোশনকে শক্ত করে জড়িয়ে ধরল। সাথে সাথে অদ্ভুত এক অনুভূতি সারার সমস্ত দেহ মন দুলিয়ে উঠল। বুকের মাঝে হৃদস্পন্দনটা ঘড়ির কাঁটার মতো ঠকঠক করছে। এক দারুণ শিহরণে শরীর কাঁপছে সারার। একটা পুরুষ শক্তভাবে জড়িয়ে ধরলে এত মানসিক শান্তি পাওয়া যায়, এটা আগে জানলে সব লজ্জা উপেক্ষা করে অনেক আগেই রোশন সিদ্দিকীকে জড়িয়ে ধরত সারা। ভেতরে যে অশান্তির জ্বরে হৃদয় পড়ছিল তার, সেই অশান্তির আগুন রোশন সিদ্দিকীকে জড়িয়ে ধরেই নিভিয়ে ফেলত। সারার একটু শক্ত করে রোশনকে জড়িয়ে ধরল। রোশনের অনুভূতি কি সেটা বোঝা যাচ্ছে না, তবে সে মাথার হেলমেট খুলে সারার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা পরে নাও। হেলমেট দেখে সারা কিছুটা অবাক হয়ে বলল, আপনি ড্রাইভ করবেন আর পরবো আমি? আমি কেন পরবো? রোশন গম্ভীর কণ্ঠে বলল, দুইটা হেলমেট নেই সাথে। সারা কণ্ঠ শান্ত করে বলল, দুইটা যখন নেই আমি কেন পরবো হেলমেট? রোশন পূর্বের ন্যায় গম্ভীর কণ্ঠে বলল, সেফটির জন্য। আমার চেয়ে আপনার সেফটি বেশি জরুরি, আপনি সেফ থাকলেই আমাকে সেভ করতে পারবেন। রোশন সেই পূর্বের ন্যায় গম্ভীর কণ্ঠে আবারও বলল, ইউ আর মোর ইম্পর্টেন্ট টু মি। সারা আমতামতা করেই বলল, কিন্তু। রোশন রাগান্বিত কণ্ঠে বলল, তুমি কি পরবে নাকি বাড়াবাড়ি করতেই থাকবে? সারা ভয়ে ভয়ে হেলমেটটা পরে নিল। রোশন এখানেই শেষ করলো না, সারাকে এবার বলল, তোমার ওড়নাটা দাও। সারা এবার আরও অবাক হয়ে প্রশ্ন করল, ওড়না দিব কেন? দিতে বলছি দাও। সারা গায়ের ভেজা ওড়নাটা খুলে রোশনের দিকে এগিয়ে দিল। রোশন ওড়নার এক মোড়ো নিজের হাত ধরে আরেক মোড়ো সারার হাতে দিয়ে বলল, কোমরে প্যাঁচ দাও। সারা কৌতূহলী হয়ে প্রশ্ন করল, আমাকে বাঁধবেন কেন? রোশন চোয়াল শক্ত করেই বলল, তোমাকে তো গাছের সাথে বাঁধছি না, আমার সাথেই বাঁধছি। সারা মৃদু হাসল। রোশন সারাকে তার সাথে ওড়নার সাহায্যে বেঁধে নিয়ে খুব সাবধানে বাইক চালাচ্ছে। সারা যে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে,
রোশন দেখে বুঝতে পেরেছে যাতে বাইক থেকে পড়ে না যায় সেই জন্যই সেফটি দিতেই নিয়ে যাচ্ছে। পুরুষ মানুষ তার শখের নারীকে এভাবে আগলে রাখার চেষ্টা করে। বাইক চলছে, আকাশ থেকে বৃষ্টি পড়ছে। সারা রোশনের পিঠের উপর মাথা রেখে আরামসে রোশনকে জড়িয়ে ধরে যাচ্ছে। সারা যেন আজ তার বর্ষণ সঙ্গীকে খুঁজে পেয়েছে। 20 মিনিট পরে রোশন বাড়িতে পৌঁছালো। বাইক সোজা ঘরের সিঁড়ির কাছে স্ট্যান্ড করে গাড় হালকা ঘুরিয়ে মৃদু কণ্ঠে ডাকল, তুমি কি ঘুমিয়ে পড়েছ? আমরা পৌঁছে গেছি। কথা বলার শক্তিটুকু সারা শরীরে নেই। সে রেসপন্সও ঠিকভাবে করতে পারছে না। রোশন এক হাত দিয়ে বাইক সামলে আর এক হাত সারার গায়ে দিয়ে বলল, আমরা পৌঁছে গেছি। সারা জরাশীর্ণ কণ্ঠে সায় দিল, বেঁধে রেখেছেন, নামবো কীভাবে? রোশন তার পেটের সাইড থেকে ওনার গিট্টু খুলে দিল। সারা আস্তে আস্তে বাইক থেকে নামল। সারা নামার সময় রোশন তাকে সাহায্য করতে করতে নিজেও বাইক থেকে নামল, কারণ সারা দাঁড়ানোর মতো কোনো শক্তি নেই গায়ে। মাথায় মাঝে চক্কর দিচ্ছে, কেমন অচেতন করে ফেলছে সারাকে। বাইক থেকে নেমে সারা কোনো মতে দাঁড়ালো। রোশন বাইক বন্ধ করতে করতে দেখলো সারা কেমন ডলছে, এক্ষুনি পড়ে যাবে। রোশন বাইকের চাবি দ্রুত পকেটে গুজে সারাকে ধরল। সারা সাথে সাথে ডুলে পড়ে গেল রোশনের উপরে। রোশনের বুকের উপর সারার মাথা রাখা, চোখ দুটো বন্ধ, শুধু নিঃশ্বাস বইছে। রোশন সারার গালে হাত দিয়ে কয়েকবার ডাকলো, সারা শুনতে পাচ্ছ? সারার কোনো রেসপন্স নেই। রোশন চিন্তায় পাগল হওয়ার উপক্রম পায়। সারার কি হলো? হঠাৎ রাগ দেখালো, বৃষ্টিতে ভিজলো, এখন আবার অচেতন। এমন সময় রোশনের মা, বাবা, জিনাত, ওশান সবাই উপস্থিত হলো। রোশন সারা দুজনকে এভাবে ভেজা অবস্থায় দেখে রোশনের বাবা কি প্রশ্ন করবে বুঝতে পারছে না, কারণ তার ছেলে খামখেয়ালিপনা কাজ কখনো করে না। বৃষ্টিতে ভিজতে সে কখনোই পছন্দ করে না। সামান্য বৃষ্টির পানিতে ঠান্ডা লেগে যায়। আজ ভিজলো কেন তাহলে? বিকেলে ফোন দিলে বলল একটু কাজ আছে, ফিরতে লেট হবে। কিন্তু কাজটা কি ছিল? রোশনের বাবা মনে মনে দুনিয়া চিন্তা করলেও রোশনের মা কোনো চিন্তা ভাবনা না করেই প্রশ্ন করলো, তুমি জানো না বৃষ্টিতে ভিজলে তোমার ঠান্ডা লাগে? এভাবে বৃষ্টিতে কেন ভিজেছ? আমরা বাড়ির সবাই চিন্তায় পাগল হয়ে যাচ্ছি, ফোনের উপর ফোন দিচ্ছি, তোমার কোনো খোঁজ খবর নেই। রোশন কিছুটা বিরক্ত কণ্ঠে উত্তর দিল, আমি তো বাবাকে জানিয়েছিলাম যে ফিরতে লেট হবে। তাহলে অকারণ এত চিন্তার কী আছে বুঝলাম না। আমি তো বাচ্চা নই আম্মু, এত চিন্তা করতে কেন হবে? রোশনের মায়ের মেজাজ আরও খারাপ হলো সারার দিকে তাকিয়ে। খিটমিট কণ্ঠে বলল, এ মেয়েটা এত রাত অবধি বাড়ির বাহিরে কী করছিল? কোনো বাড়ির বউ এত রাতে বাহিরে থাকে? ওর তো শৃঙ্খলা বলতে কিছুই নেই। আগেও উশৃঙ্খল ছিল, এখনও তাই আছে। রোশন বিরক্ত চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, আমার স্ত্রী আমার সাথে বাহিরে ছিল, এখানে শৃঙ্খল আর উশৃঙ্খলের তো কিছু নেই। রোশনের বাবা তার স্ত্রীর দিকে রাগী চোখে তাকিয়ে বলল, তুমি দেখছো না বৌমা অসুস্থ, আজে বাজে কথা বলে কেন ছেলের মাথা খাচ্ছ? রোশনের মা তার বাবার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, তোমার বৌমাকে কে বলেছে মাঝরাত অবধি ঝড় বৃষ্টির মাঝে বাহিরে থাকতে? রোশনের কারো কথা শুনতে ভালো লাগছে না। সে ওশানকে গাড়ির চাবি দিয়ে বলল, গাড়িটা ঘরে তোলো, আমি রুমে যাচ্ছি। রোশনের মা আবার বলল, মা তো হয়নি তাই বুঝবা না, এখন মায়ের কথা বিরক্ত লাগছে তোমার? রোশন সারাকে পাজাকোলা করে তুলে নিয়ে বলল, মা শব্দটার অপমান করছো তুমি। সারা তোমার মেয়ের মতো, ওর অসুস্থতায় বিচলিত হতে দেখলাম না আমি তোমাকে, যতটা জিনাত অসুস্থ হলে তুমি হও। বলে সারাকে কোলে তুলে নিয়ে নিজের ঘরে চলে গেল। জিনাতের চোখ দুটো হিংসায় জ্বলে উঠল। সে বলল, দেখলি পুপি, নির্লজ্জ হয়ে গিয়েছে রোশন, কিভাবে সবার সামনে সারাকে কোলে তুলে নিল। রোশন সারাকে ঘরে নিয়ে চারদিকে চোখ বোলালো। ভেজা শরীরে বিছানায় শুইয়ে দিলে আবার বিছানা ভিজে যাবে, রাতে সারার ঘুমাতে অসুবিধা হবে। কি করা যায় 2 মিনিট চিন্তা করে ফ্লোরে শুইয়ে দিল। তারপর ঘরের দরজা বন্ধ করে দিল। ভেজা শরীরে সারার জামা একদম লেগে আছে শরীরের সাথে। কিভাবে খুলতে হবে রোশন বুঝতে পারছে না। জামা খোলার মতো কোনো সিস্টেমও নেই। এই মুহূর্তে সহজ উপায় হিসাবে সারার জামা কাটা ছাড়া কোনো উপায় নেই। রোশন ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটা ছোট কাঁচি বের করে সারার জামা সাবধানে 2 সাইড থেকে কেটে জামা খুলল। মনে মনে বিড়বিড় করে বলল, এত টাইট জামা কেউ পরে? মনে হচ্ছে শরীরের সাথে প্লাস্টার করে রেখেছে। মেয়েদের কামিজ কীভাবে পরাতে হয় রোশন জানে না। সে দ্রুত তার একটি টি শার্ট আর সারার একটা স্কার্ট পরিয়ে সারাকে বিছানার উপর শুইয়ে দিল। ভিজে আঙ্গুলগুলো কেবল রক্তশূন্য দেখাচ্ছে, মুখটা যেন সতেজ আর পবিত্র দেখাচ্ছে। ভেজা চুলগুলো থেকে পানি পড়ছে। রোশন ভেজা চুল দ্রুত টাওয়াল পেঁচিয়ে নিয়ে নিজে চেঞ্জ করতে চলে গেল। আন্ডারওয়্যার থেকে একটা ব্লু রঙের টি শার্ট আর একটা ব্লু রঙের ট্রাউজার বের করে পরে
মাথার পানি ঝাড়তে ঝাড়তে বাহিরে বেরিয়ে এলো। ঠান্ডায় কয়েকবার হাসি দিল রোশান। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গায়ে লোশন মাখাতে মাখাতে খেয়াল আয়নার ভিতর খেয়াল করলো সারা ঠান্ডায় গুটিসুটি মেরে শুয়ে আছে। রোশান আলমারি থেকে কম্বল বের করলো। বাস করে কম্বলটা সারার গায়ে জড়িয়ে দিল। টাওয়াল দিয়ে মাথার পানি ভালোভাবে কিছুক্ষণ মুছে চুলগুলো জড়জড়া করে দিল। কপালে হাত দিয়ে দেখলো কপালে অনেক তাপমাত্রা, অথচ হাত পা ঠান্ডা। রোশন খানিকটা সরিষার তেল নিয়ে সারার পায়ের তালুতে আর হাতের তালুতে ঘষতে লাগলো। হাত পা একটু গরম করার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই গরম হচ্ছে না। এমন সময় এক কাপ চা হাতে জিনাত রুমের দরজায় এসে টোকা দিল। রোশন কোনো উত্তর না দিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতে জিনাতকে দেখে বলল, কি চাই? জিনাত ধোয়া ওঠা চায়ের কাপটা রোশানের দিকে এগিয়ে দিয়ে বলল, তোমার ঠান্ডা লেগে যাবে, গরম চাটা খাও, ভালো লাগবে। রোশন গম্ভীর মুডেই বলল, নো নিড। জিনাতের মুখটা সাথে সাথে কালো হয়ে যায়। সে মুখ কালো করে বলল, কেন? রোশন আবারও গম্ভীর কণ্ঠে বলল, আমি চা খাওয়ার মুডে নেই জিনাত। জিনাত রোশনকে খুশি করতে হাসি হাসি মুখে বলল, তাহলে চলো, তোমার ফেভারিট গরুর মাংস আর খিচুড়ি রান্না করেছি আমার নিজের হাতে। রোশন রোশন খুশির পরিবর্তে বিরক্ত হলো। কপালের চামড়ায় 3টা ভাঁজ পড়ল বিরক্তি করে। বিরক্ত কণ্ঠে প্রশ্ন করল, বাট হোয়াই জিনাত? জিনাতও প্রশ্নের বিপরীতে প্রশ্ন ছড়ে বলল, কিসের হোয়াই? রোশন চল শক্ত করে বলল, তুমি আমার জন্য কেন আমার ফেভারিট কিছু রান্না করবে? জিনাতের মুখটা কালো হয়ে যায়। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তোমার পছন্দের গুরুত্ব আমি আজীবনে দেই রোশন, প্লিজ চলো। তুমি না খেলে আমি খেতে পারবো না। রোশন সারার দিকে তাকিয়ে বলল, আমার ওয়াইফ না খেয়ে আছে, আর আমি কি আমার ফেভারিট খাবার খাবো? আমার ওয়াইফ না খেলে আমিও খেতে পারবো না। সো প্লিজ জিনাত, যাও তুমি। জিনাতের চোখে অটোমেটিক পানি চলে এলো। সে উত্তেজিত হয়ে বলল, তুমি আমার সামনে কিভাবে সারার প্রতি এত কেয়ার দেখাও রোশন? তোমার কি একটুও খারাপ লাগে না? তোমার বিবেক কি মরে গিয়েছে? তুমি আমার সামনে বিয়ে করে নিজেকে সুখী প্রমাণ করতে চাও? কিসের এত রাগ তোমার? একটা ভুলকে কেন্দ্র করে আমার গোটা জীবনটা ধ্বংস করে দিলে, সাথে নিজের জীবনও ধ্বংস করে দিলে। আমি জানি তুমি নিজেকে সুখী দেখাতে গিয়ে শেষ হয়ে যাচ্ছ, কিন্তু তুমি সুখে নেই। তুমি আমাকে কষ্ট দিতে গিয়ে এই মেয়েটার প্রতি ভালোবাসার অভিনয় করে যাচ্ছ। এখানে ভালোবাসা বলে কিচ্ছু নেই, আমি জানি। প্লিজ রোশন, রাগে তুমি অনেক কিছুই করেছ, অনেক কিছু বলেছ, কিন্তু সারা নামের ওই মেয়েটাকে তুমি ভালোবাসো না। তুমি আমাকে ভালোবাসতে, আর তুমি এখনও আমাকেই ভালোবাসো। রোশন খানিকটা অবাক হয়ে কপালের চামড়া কুঁচকে জিনাতের দিকে তাকিয়ে তাচ্ছিল্যর হেসে জবাব দিল, আমার একটু খারাপ লাগে না জিনাত, তোমার মাথায় সমস্যা আছে তাই আবল তাবল বকছ। জিনাত কান্না মিশ্রিত কণ্ঠে বলল, তুমি কি অতীত ভুলে গিয়েছ? রোশন বিরক্ত কণ্ঠে জিনাতের কথার উত্তর দিল, মেবি তুমি ভুলে গিয়েছ। আমি কিছুই ভুলিনি। তুমি আমাকে ভালোবাসতে, আর আজও আমাকেই ভালোবাসো। রাগা চিদে তুমি আমাকে রেখে অন্যত্র বিয়ে করেছ, অথচ আজ আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। রোশন কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল, তোমাকে আমি ভালোবেসেছিলাম কবে? জিনাত কান্না মিশ্রিত কণ্ঠে প্রশ্ন করল, বাসনি? তাহলে বিয়ে করতে রাজি হয়েছিলে কেন? রোশন রাগান্বিত কণ্ঠে বলল, শুধুমাত্র মা চেয়েছিল বলে সম্মতি দিয়েছিলাম। নিজের বউ হিসেবে কোনো দিন তোমাকে পছন্দ ছিল না আমার। জিনাত আবারও কাঁদতে কাঁদতেই বলল, তোমার বিয়েতে সম্মতিতে ভালোবাসা ভেবে একজনকে ঠকিয়ে তোমার কাছে এসেছিলাম, আর তুমি কি না আমাকে রিজেক্ট করে অন্য কাউকে বিয়ে করলে? আমার এই সামান্য বলে শাস্তি তুমি আমাকে এভাবে দিলে? দিনের পর দিন তোমাকে ভালোবেসে ক্লান্ত ছিলাম, একাকিত্ব কাটাতে অন্য একজনের সাহায্য নিয়েছিলাম, আর তুমি এই সামান্য ইস্যুটার জন্য আমাকে ছেড়ে সারাকে বিয়ে করলে? এমনও তো হতে পারে সারাও কাউকে ঠকিয়ে তোমার কাছে আসছে। সেদিনও কি সারাকে তুমি ছেড়ে দিবে? আর সেদিনের কথা বাদই দিলাম, তুমি তো মেয়েটাকে ভালোই বাসো না। তাহলে কেন বলে দিচ্ছ না তুমি ওকে ভালোবাসো না, তুমি আমাকে ভালোবাসতে? রোশন তাচ্ছিল্য স্বরে আবারও হাসল। হেসে বলল, সারা কখনো কাউকে ঠকানোর মেয়ে নয়। আর তুমি শিওর কীভাবে হলে আমি সারাকে ভালোবাসি না? আমি সারাকে ভালোবাসি। জিনাত রুক্ষ কণ্ঠে বলল, ভালোবাসলে তো এতদিনে ইন্টিমেট পর্যন্ত গড়াতো সম্পর্কটা। সারাও ছোট নয়, আর তুমিও পরিপূর্ণ যুবক, দুজনেই সবই বোঝো। ইন্টিমেট তো দূরের কথা, একটা চুমুও হয়নি তোমাদের। এত গোপন কথা জিনাত কিভাবে জানলো ভেবেই অবাক হচ্ছে রোশন। সে প্রশ্ন করলো জিনাতকে, এত গভীর খবর তুমি কিভাবে পেলে? এ ঘরে সিসিটিভি লাগিয়েছ? তোমার বউ কাজের বুয়াদের সাথে শেয়ার করেছে। বুঝো কেমন ইমেচুর মেয়ে বিয়ে করেছ।
এসবও বাহিরে বলে। রোশন সারার প্রসঙ্গে এড়িয়ে বলল, একটা সম্পর্কে কি ইন্টিমেন্টি সব? যদি তাই হয় সেটাও হবে, বলে ঘরের দরজা জিনাতের মুখের উপরে বন্ধ করে দিল রোশন। বাহিরে দমকা হাওয়া বইছে, ঘন ঘন মেঘের গর্জন শোনা যাচ্ছে। ক্রমশই বাতাসের তীব্রতা বাড়ছে। টিভিতে উপকূলবর্তী এলাকাগুলোতে 10 নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলছে। বাহিরে বড় বড় গাছগুলো শিকড় সহ উপড়ে পড়ছে। ঘন ঘন লোডশেডিং হচ্ছে। রোশন দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সারার দিকে তাকিয়ে। কম্বল গায়ে দিয়েও সারা ভয়ানকভাবে কাঁপছে। কম্পন যেন কোনোভাবেই কমছে না। এই ঝড় বৃষ্টির মাঝে কোনো ডাক্তারও আসবে না। রোশন কি করবে বুঝে উঠতে পারছে না। যদি সারার বাড়াবাড়ি রকমের কিছু হয়ে যায়, এরই মাঝে আবারও লোডশেডিং হলো। পুরো রুম জুড়ে নিকষ কালো অন্ধকার। বাহির থেকে শুধু মেঘের গর্জন শোনা যাচ্ছে। রোশন ফোনের টর্চ জ্বালিয়ে সারার দিকে এগিয়ে গেল। সারা চোখ খুলতে অন্ধকার থেকে ভয় পাবে। ও অন্ধকার দেখলে ভয় পায় খুব। রোশন বিছানায় উঠল। বেড সাইডে রাখা সেন্টার টেবিলের উপর ফোনটা উপর করে রাখল। সারার কপালে হাত দিয়ে দেখলো এখনও জ্বর আসেনি। হয়তো জ্বর আসবে তাই কাঁপছে। রোশন সারার কম্বলের মাঝে ঢুকে গেল। বৃষ্টিতে এমনিতেই আবহাওয়া ঠান্ডা থাকে, তাতে এখন অক্টোবরের প্রথম সপ্তাহ। শীত ঘরের দরজায়। বৃষ্টিতে ঠান্ডা একটু বেশি লাগার কথা। তার উপর রোশন নিজেও সারাদিন ভিজেছে। ঠান্ডায় কম্বলের মাঝে ঢুকে একটা আরামদায়ক অনুভূতি হলো। সে সারার মুখের দিকে তাকিয়ে রইল। কি অপূর্ব দেখতে সারা। ঠোঁট জোড়া যেন সদ্য ফোটা গোলাপের পাপড়ি। রোশনের মন আজ অশান্ত। যতবার সারার দিকে তাকাচ্ছে ততবারই ভুলভাল কিছু করতে ইচ্ছে করছে। রোশনের যথেষ্ট বয়স হয়েছে, তাই নিজেকে কন্ট্রোলের ক্ষমতা আছে। তাই নিজেকে কন্ট্রোল রেখে প্রেয়সীর মুখের দিকে তাকিয়েও সবটুকু সুখ উপলব্ধি করতে পারছে। এমন সময় সারাওর একটা পা রোশনের পায়ের উপর তুলে দিল। মুহূর্তের মাঝে বাহিরের উস্কানিমূলক আবহাওয়া, আশার আর স্পর্শ রোশনের গভীর অনুভূতিকে উস্কানি দিল। রোশন খেয়াল করল সারার পা গরম নেই, বরং বরফের মতো ঠান্ডা। রোশন সারার ঠান্ডা পা জোড়া নিজের পায়ের আয়ত্তে আনল, যার ফলে রোশনের অনুভূতি আরও প্রবল হলো। এমনিতেই অনুভূতির জাতা অবস্থা, তার উপর সারা রোশনের গায়ের উপর হাত রাখল। রোশনকে কি সে কোলবালিশ ভাবল, নাকি ঘোরের মাঝে জড়িয়ে ধরল রোশন বুঝতে পারল না। সারা রোশনের বুকে মাথা গুজে কি যেন বিড়বিড় করে চলছে। পুরুষ মানুষ তার হৃদয়ে বসবাস করা নারীর কাছে আসার আহ্বানে কতক্ষণই বা নিজেকে আড়ালে রাখতে পারে। রোশনের দেহ মন নেশাক্ত হয়ে উঠল। কিছুই তার নিয়ন্ত্রণে নেই। সে সারার পেটের উপর হাত রেখে সারাকে নিজের সাথে শক্তভাবে জড়িয়ে ধরল। আরেক হাত দিয়ে ফোনের টর্চ বন্ধ করে দিল। রোশনের স্পর্শ পেয়ে ঘুমন্ত অবস্থায় সারা নিজে রোশনকে আরও শক্ত বাঁধনে আঁকড়ে ধরল। রোশনের অনুভূতি ক্ষণে ক্ষণে আরও তীব্র হচ্ছে। রোশনের বুকে মাথা গুজে সারা অচেতন অবস্থায় বলছে, আমাকে আপনি কেন ভালোবাসেন না? আমার কাছে আসেন না কেন? রোশন সারার কপালে চুমু দিয়ে বলল, এত পাগলামি করে কি মেরে ফেলতে চাও আমাকে? সারা এড়িয়ে যাওয়া কণ্ঠে বলল, ভালোবাসি আপনাকে, শ্যামসুন্দর পুরুষ। শ্যামসুন্দর আর ভালোবাসি কথার দুটো রোশনের হৃদয়কে নাড়িয়ে তুলল। অদ্ভুত এক ভালো লাগায় দুলে উঠল তার হৃদয়। সহস্রবার কানের ভিতরে কথাটা বাজছে। এ মধুর আর সুখময় কথা সে আগে পরে কখনোই শুনিনি। কেমন যেন পাগল করা এক অনুভূতি। ঠোঁটের কোণে ভালোবাসাময় নেশাক্ত হাসি নিয়ে সে সারা সমস্ত মুখে ভালোবাসার চুম্বন এঁকে দিল। প্রিয়তমার মুখে চুম্বন আঁকার প্রতিযোগিতা হলে এই মুহূর্তে রোশন সিদ্দিকী প্রথম হতো। সে সারার মুখ থেকে গলা থেকে গাড় সহস্র চুমুতে ভরিয়ে তুলল। সারার অচেতন শরীর রেসপন্স করছে। ভালো লাগায় কাঁপছে তার শরীর। এই অনুভূতির নাম ভালোবাসা। ক্ষণে ক্ষণে তাদের ভালোবাসার তীব্রতা বাড়ছে, গভীর থেকে গভীর হচ্ছে। ভালোবাসার অতল সমুদ্রে ডুবে গেল দুজনেই। পরদিন তীব্র জ্বর অবস্থায় ঘুম ভাঙল সারার। ঘুম ভাঙতেই দেখল রোশনের বুকের উপর তার মাথা। রোশনও তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। শরীরে জ্বর থাকলেও রোশনের বুকে মাথা দেখে শারীরিক সব অসুখ যেন বিলীন হয়ে গেল। সারা একটু নড়াচড়া করল না। সে যে অবস্থায় ছিল সে অবস্থায় আবারও শুয়ে রইল। শুধু মনে মনে প্রার্থনা করছে, এই মানুষটা যেন ঘুম না ভাঙে সহজে। সে আজীবন ভর এই বুকেতে মাথা গুজে স্বস্তির নিঃশ্বাস নিতে চায়। হৃদয়ে কিছু অজানা সুখের অনুভূতি চেপে ধরে সারার। আবারও ঘুমিয়ে পড়ল। ঠিক 2 ঘন্টা পর রোশনের ঘুম ভাঙল। ঘুম ভাঙতে দেখল তার বুকে সারা মাথা গুজে শুয়ে আছে। চুলগুলো একদম এলোমেলো অবস্থায় আছে।
সদ্য ঘুম ভাঙতেই যদি নিজের বউকে বুকের উপর নিঃশ্বাস ফেলতে দেখা যায়, একজন পুরুষের একটা সকাল সুন্দর হওয়ার জন্য আর কিছুই লাগে না। সারার মুখের উপর পড়ে থাকা চুলগুলো আলগোছে সরিয়ে দিল রোশান। অনায়াসে তার ঠোঁট জোড়া সারার কপালে নেমে গেল। জ্বরের তাপে পড়ে উঠল রোশানের ঠোঁট জোড়া। আর তখনই মনে পড়ল গত রাতের কথা। রোশান জ্ঞানী গত রাতে সারার সাথে গভীর আলিঙ্গনে লিপ্ত হয়নি। কখন যে কিভাবে ঘটেছে রোশান নিজেও জানে না। মনে মনে বলল, উফ শিট, এই মেয়েটা টের পেলে আমার মান-ইজ্জত আর কিছুই আস্ত রাখবে না। কাজের বুয়া থেকে শুরু করে কাকে কাকে যে বলবে কে জানে। পারলে মাইকিং না করে দেয়, সুস্থ হলে বুঝিয়ে বলবো। রোশান আরেকবার সারার কপালে চুমু দিয়ে বিছানা ছেড়ে উঠল। পেটে ভয়ানক ক্ষুধা, কিন্তু সারা খায়নি বলে সে নিজেও খায়নি। তারই কারণে সারা কষ্ট পেয়ে সারাদিন না খেয়ে এলোমেলো চলাফেরা করেছে। স্বামী হিসাবে নিজেকে অযোগ্য মনে হচ্ছে তার। ওয়াশরুমে গিয়ে গোসল ছেড়ে ফ্রেশ হয়ে ঘরে দরজা খুলল রোশান। বাহিরে বেরিয়ে কানে ফোন দিয়ে কোথাও যেন ফোন করছে। ফোন রিসিভ হতে রোশান বলল, একটা ফ্ল্যাট দেখো আমার জন্য, 1 তারিখেই উঠব। রোশানকে বাহিরে দেখে রোশানের আম্মা এগিয়ে এসে বললেন, তোমার কি শরীর খারাপ? এত বেলা করে তো তুমি কোনোদিন ঘুম থেকে ওঠো না। কতবার ডাকাডাকি করলাম, সারা শব্দ দিলে না। সারা কোথায়? সে ওঠেনি? রোশানের চোখে মুখে তীব্র বিরক্তি। সে বিরক্ত কণ্ঠ মায়ের দিকে তাকিয়ে বলল, হৃদয়ে অসুস্থ আম্মু, শরীর নয়। থতমত খেয়ে রোশানের আম্মা বলল, কি হয়েছে? আমাকে বিয়ে দিয়েছিলে কেন? তোমার একটা ঘর সংসার হবে সেজন্য। রোশান চোয়াল শক্ত করে বলল, আমার ঘর সংসার হওয়ার জন্য নাকি আমার জীবনটা নরকে পরিণত করার জন্য? আমার স্ত্রীর কাছে আমাকে চরিত্রহীন প্রমাণিত হতে হচ্ছে প্রতিনিয়ত। রোশনের আম্মা কৌতূহল নিয়ে প্রশ্ন করল, মানে কি বলতে চাইছ? রোশন বিরক্ত চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি জিনাতকে কেন বিয়ে দিচ্ছ না? কি চাইছো তুমি? আমার আর সারা জীবন জিনাতের কারণে অশান্তি আসুক, আর সারা আমাকে ছেড়ে চলে যাক, পরে আমি বাধ্য হয়ে জিনাতকে? এসব তোমার ভুল ভাবনা আম্মু। আমি যেমন তোমার শ্রেষ্ঠ সন্তান, তেমনি কারো শ্রেষ্ঠ স্বামীও হতে চাই। এরই মাঝে রোশনের বাবা এগিয়ে এসে বলল, জিনাতের তো কম বয়স হয়নি, এখন বিয়ে না দিলে আর কবে বিয়ে দিবা তুমি? রোশনের আম্মা বলল, সে বিয়ে করতে রাজি না হলে কি জোর করে বিয়ে দিব আমি? জিনাতকে কি এখন বেশি হয়ে গিয়েছে তোমাদের কাছে? মা বাবা মরা মেয়েটা কি পেয়েছে জীবনে? আমি মেয়ের মতো মানুষ করেছি, চেয়েছি নিজের কাছে রাখতে, এতে দোষের কি আছে? রোশন অনুরোধের স্বরে বলল, আমি আমার দাম্পত্য জীবনে জিনাতের জন্য রোজ অশান্তি চাই না। জিনাতে যতদিন না বিয়ে হচ্ছে এ বাড়িতে আমি পাও রাখবো না। জিনাত সারাকে সুযোগ পেলেই নেগেটিভ কথাবার্তা বলে। দিন দিন সারার মনে আমার জন্য সন্দেহের সৃষ্টি হচ্ছে, আমাদের সম্পর্কের অবনতি হচ্ছে। রোশনের আম্মা সারার নাম শুনতে তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, মেয়েটা এসেই তোমার মাথা খেয়ে ফেলছে। এভাবেই মা ছেলে সম্পর্ক নষ্ট করে এসব অলক্ষী মেয়েরা। সারা আমাকে কিছুই বলেনি, তুমি একটা দিন ওর সাথে ভালো ব্যবহার করনি। ও যে পরিমাণ চঞ্চল প্রকৃতির মেয়ে, আমি তো ভয়ে থাকতাম না জানি কবে কি করে বসে। ভাগ্য ভালো আমাকে প্রশ্নবিদ্ধ করেনি কোথাও। ওর জন্য আমাকে কোথাও জবাবদিহিতা করা লাগেনি। এরই মাঝে জিনাত এসে বলল, আমি কি করেছি রোশান? তখন থেকে আমার নামে হাজারো অভিযোগ দিয়ে যাচ্ছ। কি করেছো জানতে চাও? চলো তোমার রুমে। বলে রোশান জিনাতের রুমের দিকে রওনা হলো। জিনাত সহ রোশানের মা বাবার রোশানের পিছু পিছু গেল। রোশান জিনাতের রুমে গিয়ে একটা চেয়ারের সাহায্যে জিনাত এবং রোশানের অ্যাটাচড ছবি নামালো। ফ্লোরে সে ছবি ছুঁড়ে মেরে ভেঙে ফেলে বলল, তোমার সাথে আমার জাস্ট বিয়ের কথা হয়েছিল জিনাত। তোমার যদি আমার পাশে সারাকে সহ্য না হয়, তাহলে সারার স্বামী আমি। সারার কিভাবে সহ্য হয় শুনি? স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কের ব্যাপারে তুমি কি বুঝবে? তুমি তো বিয়ে করনি, তুমি পরকীয়ার চেষ্টা চালাচ্ছ। যে মেয়েরা অন্যের স্বামীর দিকে নজর দেয় তাদের কি বলে জানো তো? না জানলে সমাজের 5 জনের কাছে জিজ্ঞেস করে দেখো। আজকের পরে তুমি সারাকে একটা খারাপ কথাও বলবে না, একটাও না। বলে রোশান রাগে গটমট করতে করতে বেরিয়ে গেল। জিনাত ফ্লোরের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। রোশনের আম্মা জিনাতকে ধরে বলল, কাঁদিস না মা, ওই মেয়েটা এসেই আমার শান্ত ছেলেটার মাথা খেয়েছে। জিনাত কাঁদতে কাঁদতে বলল, আমার মাঝে কি কম ছিল পুপি? সারার মাঝে কি এমন বেশি আছে বলো? সারা রোশানকে আমার জীবন থেকে কেড়ে নিল কেন? আমি সারাকে খুন করে ফেলব। রোশান সারার কপালে হাত রেখে আস্তে করে ডাকল। রোশানের ডাকে ঘুম ভাঙল সারার। রোশান শান্ত কণ্ঠে বলল, ওষুধ খেতে হবে। সারা ফেল চোখে তাকিয়ে রইল রোশানের দিকে। রোশানের মা বাবার মতিয়া দুজনে মিলে খাবার নিয়ে এলো রোশান সারার জন্য। মতিয়া খাবারগুলো সেন্টার টেবিলের উপর রেখে বলল,
বাবা, বৌমাকে খাইয়ে দাও। রোশনের বাবা রোশনকে বলল, তুমিও খেয়ে নাও, আজে বাজে চিন্তা করো না কিছু নিয়ে। মতি আর রোশনের বাবা চলে গেল। রোশন খাবার মাখিয়ে সারার গালে তুলে খাবার খাওয়াতে খাওয়াতে বলল, আর বৃষ্টিতে ভিজবে? আপনি আর মেয়েদের সাথে মেলামেশা করবেন? আমি মেয়েদের সাথে মেলামেশা করলে তোমার কি? তুমি তো আর আমাকে ভালোবাসো না, তোমার সমস্যা কি তাহলে? সারা অভিমানী মুখে বলল, আপনিও তো ভালোবাসেন না। রোশন গম্ভীর কণ্ঠে বলল, বলেছি তোমাকে ভালোবাসি, সেটাও তো বলেননি। মুখ দিয়ে ভালোবাসি বললে ভালোবাসা হয়ে যায়? জানা ছিল না। সারা হেসে দিল, হাসি মাখা মুখে বলল, কি বলতে চান? সরাসরি বললেই তো পারেন। আগে ওষুধ খাও, সুস্থ হও, তারপর সব বলবো। সারা এর উত্তর পেয়ে গিয়েছে, শুধু মুখে শোনার অপেক্ষা। খাবার এবং ওষুধ খাওয়ানো শেষ হলে রোশন বলল, মাথায় কি একটু পানি দিয়ে দেব? সারা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। রোশন বালতি ভরে এক বালতি পানি এনে সারার মাথায় পানি দিচ্ছে আর কপাল টিপে দিচ্ছে। স্বামী এমন যত্নশীল হলে প্রতিটি মেয়ে বেঁচে থাকতে স্বর্গসুখ লাভ করে। রোশন সিদ্দিকী বরাবরই স্বামী হিসাবে বেস্ট। কোনো শাসন বারণ ছাড়াই বউকে নিজের আয়ত্তে রাখার ক্ষমতা একমাত্র রোশন সিদ্দিকীরই আছে। নিজের কেয়ার আর ভালোবাসা দিয়েই আটকে দিতে সক্ষম হয়েছে সারার মতো বেপরোয়া মেয়েটাকে। একটা ফার্কে বসে আছে তন্ময় আর সোহা, সাথে আছে মিনয় এবং দীপ। দীপ মোবাইল ফোনে ভীষণ ব্যস্ত আছে। দীর্ঘদিন পর পরীর মতো সুন্দর একটা মেয়ের সাথে ফেসবুকে রিলেশন হয়েছে। মেয়েটা ভীষণ লক্ষ্মী, ওর নাম তাহারিমা। বাসা রংপুর। লং ডিস্টেন্স রিলেশনশিপ হলেও মনের দূরত্ব বিন্দু পরিমাণ নেই। ভালোবাসা খাঁটি হলে কাছে আর দূরে বলে কিছুই হয় না। দীপ এক সাইডে বসে চ্যাটিং করে যাচ্ছে। মিনয় ওদের দুজনের মাঝে সমস্যা সলিউশনের চেষ্টা করছে। গতরাতে তন্ময় সুইসাইডের চেষ্টা করেছে। বোর্ড পরীক্ষা শেষ হলে সোয়ার এঙ্গেজমেন্ট হবে এবং সোয়া সেই বিয়েতে সম্মতি জানিয়েছে। মিনয় সারার সাথে কথা বলার জন্য উঠে গেল। তখনই তন্ময় নীরবতা ভেঙে সোয়ার হাত ধরে অশ্রুসিক্ত চোখে বলল, তুই কি সত্যি এ বিয়েতে রাজি সোয়া? তন্ময়ের গায়ে আজ বেগুনি রঙের একটা পাঞ্জাবি, পরনে সাদা পাজামা। গেবে পাঞ্জাবির বুকের কাছটা ভিজে গিয়েছে। বর্ষার সুন্দর মুখশ্রীতে দুশ্চিন্তার ছাপ। কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘাম জমেছে। নাকের ডগা থেকে গাম বেয়ে পড়ছে। সিল্কি চুলগুলো ফ্যানের বাতাসে উঠছে। সোয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার সামনে বসে থাকা রূপকথা নায়কের দিকে। তার পক্ষে কি আদৌ সম্ভব এমন সুন্দর পুরুষের ভয়ানক ভালোবাসা উপেক্ষা করা? নারী কি টাকায় আটকায় নাকি ভালোবাসায়? সোয়া দম ধরে রইল কিছুক্ষণ। ভিতরে কি চলছে কারো বোঝার উপায় নেই। তন্ময় থেকে হাতটা ঝাড়ি মেরে সরিয়ে নিয়ে বলল, আমি রাজি না থাকলে কি বিয়ে হতো? আমি এই বিয়েতে রাজি বলেই তো বিয়েটা হচ্ছে। সোয়ার কথা যেন তন্ময়ের হৃদয়ে তলোয়ার চালানোর মতো যন্ত্রণা দিল। বুকে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, তবুও মন মানতে নারাজ। তন্ময় সম্পূর্ণরূপে শিওর এসব সোয়ার মনের কথা নয়। তন্ময় আবারও সোয়ার হাত নিজের দিকে টেনে নিল। শক্ত করে সোয়ার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, সোয়া জান আমার, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এমন করিস না প্লিজ, তোর দুটো পায়ে ধরি আমি। তুই বললে এ শহরের সবাইকে ডেকে সবার সামনে তোর পায়ে ধরে তোকে ভিক্ষা চাইব। তুই বললে আজীবন তোর বাবার গোলাম হয়ে থাকব। আমি তোর বাবার পায়ে ধরব। তুই যা বলবি তাই করব। শুধু তুই আমাকে ছেড়ে যাস না। তুই তো জানিস সোয়া, আমার জীবনে আর কেউ নেই। ভালোবাসা বুঝতে শেখার পর থেকে আমি শুধু তোকেই ভালোবাসি। আমার শিরা উপশিরা শরীর মনের সর্বত্র জুড়ে শুধু তোরই বসবাস সোয়া। তুই জানিস, তুই ছাড়া আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আমার অক্সিজেন তুই সোয়া। এ পৃথিবীতে আমার সম্পদ বলতে মা, আর তুই ছাড়া কেউ নেই সোয়া। দুজনের একজনকে ছাড়া আমি বাঁচতে পারবো না সোয়া। সোয়া আবারও নিজের হাত ছাড়িয়ে নিল তন্ময়ের থেকে। বেশ কঠিন গলায় বলল, তুই কি একটা বাচ্চা ছেলে তন্ময়, যে এমন করছিস? তোর এত পাগলামির মানেটা কি? আমরা তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নই, উই আর জাস্ট ফ্রেন্ডস তন্ময়। অন্য কিছু নেই আমাদের মাঝে। আমি কি কখনো তোকে বলেছি তোকে আমি বিয়ে করব বা ভালোবাসি তোকে? আমি যখন এমন কিছু বলিনি, তাহলে তুই কোন আশায় আমাকে নিয়ে এত কিছু ভেবে রেখেছিস? তন্ময় শান্ত থেকে অশান্ত হয়ে গেল। শান্ত তন্ময় এ প্রথমবার গর্জে উঠে বলল, আমাদের মাঝে কিচ্ছু ছিল না মানে? না, না ছিল কি? আমাকে যদি ভালো না বাসবেই, আমার প্রতিটা জন্মদিনে নিজের হাতে কেক বানিয়ে, আমার জন্য পায়েস রান্না করে, আমার জন্য পাঞ্জাবি কিনে দেস কেন তুই? আমার সাথে মায়ের জন্য শাড়ি। দেখ, আজকের পরা পাঞ্জাবিটাও তোর দেওয়া। আমার দেওয়া প্রতিটি ফুল খুব যত্নে গুছিয়ে রাখা। আমার সাথে বৃষ্টিতে ভেজা। কোচিং শেষে পার্কে বসে গল্প করা। বাসায় যা রান্না করিস আমার জন্য গোপনে এনে খাইয়ে দেওয়া।
আমার সামান্য অসুখ হলে আমার মায়ের মতো পাগল হয়ে যাওয়া, রোজ রাতে টিউশনি শেষে দেখা করা, নড়াইল পদ্মবিলে গিয়ে পদ্ম তোলা, এমন লক্ষাধিক স্মৃতি আছে। সেই সব কি ভালোবাসা না? সোয়া অন্যদিকে ঘুরে তাকিয়ে বলল, ওগুলো জাস্ট ফ্রেন্ড হিসেবে করেছি। তুই ফ্রেন্ডশিপের ভিন্ন মিনিং করলে দোষ কি আমার? তন্ময় সোয়ার গাল ধরে নিচের দিকে ঘুরালো, চল শক্ত করে বলল, ওসব ফ্রেন্ড হিসেবে ছিল? তাহলে তোকে আমি কিস করেছিলাম, সেটা কি ছিল? তুই সেই কিসের রেসপন্সও করেছিস, সেটাও কি বন্ধুত্ব ছিল? কিসের মতো সুন্দর অনুভূতি একমাত্র ভালোবাসার মানুষকেই করা যায়। উত্তর দে, ওটাও ফ্রেন্ড হিসেবে নিয়েছিস? তন্ময়ের এটাকে সোয়া উত্তর দেওয়ার ভাষা হারিয়ে ফেলল। বুকের মাঝে ডিপ ডিপ শব্দ হচ্ছে তার, চোখে মুখে মিথ্যের স্পষ্ট জাল ধরা পড়েছে। চোখ মুখ কাঁপছে সোয়ার। তন্ময়ের আকুতি ভরা চোখের দিকে তাকাতে পারছে না। তন্ময়ের হাত থেকে নিজের মুখটা সরিয়ে নিয়ে বলল, হ্যাঁ, ওটাও এমনই ছিল, সব এমনি ছিল। তন্ময় এবার আরও বেশি উত্তেজিত হয়ে বলল, মিনয় কি তোকে কিস করেছে কোনো দিনও? দীপ কি কিস করেছে? এতই যদি নর্মাল ব্যাপার হতো তুই ওদের সাথেও করলি না কেন? তুই মিথ্যে বলছিস আমাকে। বাবার প্রেশারে বিয়েতে রাজি হচ্ছিস, কেন সত্যিটা বলছিস না? সোহেব চিৎকার করে বলে উঠল, আমার ইচ্ছে আমি বিয়ে করছি, তোকে কেন সব কিছুতে কৈফিয়ত দিব? তুই আমাকে ফোর্স করতে পারিস না তন্ময়। আমি তোর ফিলিংসের মূল্য দিতে পারিনি, তাই ক্ষমা করিস। আমি গেলাম, কোনোদিন আমাকে আর বিরক্ত করবি না, তাহলে ভুলে যাব তুই আমার ফ্রেন্ড। বলে সোয়ার টেবিল থেকে উঠে চলে যাওয়ার উদ্দেশ্যে সাথে সাথে তন্ময় সোয়ার হাত টেনে ধরল। বেশ কয়েকবার বিখিরির মতো করুণ কণ্ঠে বলল, প্লিজ সোয়া, এভাবে যাস না। তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি। আমি বাঁচতে পারবো বল? আমি জন্মগত গরিব সোয়া, দারিদ্রতা আমার দুর্বলতার জায়গা, কিন্তু এতে আমার দোষ নেই। আমি ইচ্ছে করে দরিদ্র ঘরে জন্ম নেইনি। আগে যদি জানতাম গরিব হলে পৃথিবীতে ভালোবাসার মানুষকে পাওয়ার পথে অনেক বড় বাধার কারণ হবে, তাহলে সৃষ্টিকর্তাকে বলতাম আমাকে যেন তোর থেকে বড়লোকের ঘরে জন্ম দেন। পরের জন্মে আমি যেন ভীষণ ধনী ঘরের সন্তান হই, কারণ টাকা থাকলেই সব পাওয়া যায়। এই যে দেখ, দিনের পর দিন সাধনা করে তোকে পাচ্ছি না, অথচ অচেনা অজানা কেউ সাধনা ছাড়াই তোকে পেয়ে যাবে, কারণ তার টাকা আছে। সোয়া চোখ বন্ধ করেই বলল, আর কতবার আমাকে লুবি বলবি? আর কতবার এসব বলে অপমান করবি? তোর যা মনে আছে বল। তন্ময় এক বুক কেঁপে উঠল। সে কি সোয়াকে আঘাত দিয়ে ফেলব? দ্রুত অনুনয়ের স্বরে বলল, না সোয়া, তুই লুবি না। আমি জানি তোর পরিবার তোকে প্রেশার দিচ্ছে। একবার সব ছেড়ে আমার হাত ধরে দেখ। আমি তোর বাবার যোগ্য জামাই হয়ে দেখাবো, তোর যোগ্য স্বামী হয়ে দেখাবো। প্রুভ করে দিব মানুষ চাইলে ছোট থেকে বড় হতে পারে। আর আমি তা পারবো সোয়া। সোয়া আর পারছে না, কোনোভাবেই তন্ময়ের কথা উপেক্ষা করতে পারছে না। কিন্তু যেভাবে হোক তন্ময়ের কাছ থেকে তাকে পালাতে হবে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি আসি তন্ময়। আমার বাবাকে আমি কখনো কষ্ট দিতে পারবো না। মায়ের খেয়াল রাখিস। আমাকে যদি আটকে রাখার চেষ্টা করিস, বুঝবো তুই লোভী। তন্ময়ের সমস্ত পৃথিবী দূরে কাঁপতে শুরু করলো। চেনা মানুষের অচেনা রূপ তাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। এত বড় কথাটা সোয়া তাকে শোনাতে পারল? সোয়ার হাত ছেড়ে দিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, হ্যাঁ আমি লোভী, ভীষণ লোভী, তোর ভালোবাসার লোভী আমি। মিনু আর দীপ খানিকটা দূরে দাঁড়িয়ে ওদের দুজনকে দেখছে। ততক্ষণে অসুস্থ অবস্থায় সারাও এসে হাজির হয়েছে। তন্ময়ের অসহায়ত্ব ওদের তিনজনকে কষ্ট দিচ্ছে। ওদের কথোপকথন শেষ হলো, ওরা তিনজন ভিতরে প্রবেশ করলো। মিনু আর দীপ ভেঙে পড়া তন্ময়কে ধরল। সোয়ার দিকে অগ্নির চোখে তাকালো ওরা দুজন, যেন এক্ষুনি চোখ দিয়ে গিলে খেয়ে নিবে। মিনয় রাগান্বিত হয়ে বলল, তন্ময় কোনোদিন বলতে পারিনি, তবে আমি বলছি, তুই আর তোর বাপ দুজনেই লোভী। তোর বাপের অমন টাকা ভরে আমি অতিও না। তোর বাপ তোর তোর টাকাওয়ালা ছেলে খুঁজছে ঠিকই, কিন্তু তোর বাপের সমস্ত সম্পত্তি দিয়েও তন্ময়ের মতো ছেলেকে কেনার ক্ষমতা নেই। তন্ময় একটা ডায়মন্ড, তুই আর তোর বাপ তন্ময়ের যোগ্যই না। আমার বোন হলে আমি তন্ময়ের সাথেই বিয়ে দিয়ে দিতাম। কত টাকার প্রয়োজন তোর বাপের? তোর বাপের কি টাকার এতই অভাব যে বড়লোক ছাড়া বিয়ে দেওয়া যাবে না? তোর বাপকে শাহবাগে থালা নিয়ে বসতে বল। দীপ বলল, তন্ময় ছাড়া তোর বিয়ে অন্য কারোর সাথে হতে দিবই না, কোনো দিনও না। দেখিস তোর বাপ তোকে কীভাবে বিয়ে দেয়। কী ভেবেছিস তুই এভাবে তন্ময়ের জীবনটা শেষ করে তুই বড়লোক ছেলের গলায় মালা দিবি? জীবনেও হতে দিব না। যদি তন্ময় কাঁদে তোকেও কাঁদতে হবে। সারা সোয়াকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে বেবি? এসব কি শুনছি? আমি জানি সামথিং ইজ রং। প্লিজ মাথা ঠান্ডা কর। দেখ তন্ময় কেমন পাগলামি করছে। আঙ্কেল সব মেনে নিবে, তুই তন্ময়কে বিয়ে করে নে।
আমরা আছি সবাই, সব ঠিক হয়ে যাবে। আমি জানি অনেক সমস্যায় আছিস তুই। সোয়া সারা দিক থেকে নিজেকে ছাড়িয়ে নিল। বেশ কঠিন গলায় বলল, আমার ড্রাইভার ওয়েট করছে। আমি এ বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। তাছাড়া আমি তন্ময়কে কোনো দিন ভালোবাসিনি। সারা হাজার রকমভাবে সোয়াকে বোঝানোর ট্রাই করলো, কিন্তু কোনো কাজ হলো না। সোয়া কারো কথা না শুনে তন্ময়কে ভেঙে সুরে একাকার করে গাড়িতে উঠে চলে গেল। তন্ময় বাচ্চাদের মতো হাউমাউ করে কান্নাকাটি শুরু করলো। মিনয়, দীপ, সারা সবাই তন্ময়কে সামলাতে ব্যস্ত হয়ে পড়ল। কারো কোনো সান্ত্বনা তন্ময়ের হৃদয়ের যন্ত্রণা কমাতে পারল না। কেউ যেন ধারালো তলোয়ার দিয়ে তন্ময়ের হৃদয়টা টুকরো টুকরো করে দিল। মানসিক যন্ত্রণায় চটপট করছে তন্ময়। এই যন্ত্রণা বড়ই ভয়াবহ। যে পেয়েছে সেই জানে। এমন যন্ত্রণার কোনো ওষুধ এই পৃথিবীতে নেই। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে। সারার মনে পড়ল সে বাসায় কাউকে না জানিয়ে চলে এসেছে। সারার অসুস্থ শরীর রোশন স্যারকে বললে সে জীবনেও আসতে দিত না, আর শাশুড়িকে বললে হাজারটা কথা শোনাতো। সারা ব্যাগ থেকে ফোন বের করলো। ফোনের দিকে তাকিয়ে চোখ উল্টে গেল তার। 97টা মিসড কল। সারা কলগুলো চেক দিয়ে দেখলো সব কল রোশন সিদ্দিকে দেওয়া। ফোন কখন সাইলেন্ট হলো সে তো জানেই না। এদিকে সোয়ার বাড়িতেও যাওয়া দরকার। সোয়া যা কিছু বলে যাক না কেন, ওর মনের অবস্থা ভালো না। একদিকে আবার তন্ময়কে না সামলাতে পারলে ভুলভাল কিছু করে ফেলবে। সারার দুশ্চিন্তা দেখে মিনয় বলল, সারা তুই বাসায় যা। আর হ্যাঁ, ওই মাদারবোর্ড সোয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আজ থেকে। সবাই ওকে মিলে ব্লক দিব। জীবনে পাপ করেছিলাম ওর মতো বড় লোকের মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করে। ওর সাথে আজ থেকে কোনো সম্পর্ক নেই আমাদের। দীপ তন্ময়ের উদ্দেশ্যে বলল, শালা তুই সেমরি মানুষের মতো কান্দিস কেন? হ্যাঁ, এসব ব্রেকআপের কষ্ট আহামরি কিছুই না। কাকিমার কাছে গিয়ে জিজ্ঞেস করিস তোকে জন্ম দিতে গিয়ে কতটুকু ব্যথা সহ্য করেছে। আজ থেকে প্রতিজ্ঞা কর, আমরা গরিব হয়ে জন্ম নিয়েছি, মরবো বড় লোক হয়ে। আমাদের 3 বন্ধুর একদিন বিশাল বড় ব্যবসা হবে। সোয়ার বাবার চেয়েও বড়, অনেক বড়। তখন অনেক সোয়ার বাপ মেয়ে নিজ হাতে আমাদের কে এগিয়ে দিয়ে যাবে। সারা বলল, তোরা সামলা ওকে প্লিজ, আমি পরে ফোন দিব আবার। সারা ওদের থেকে বিদায় নিয়ে রোশন স্যারকে কল ব্যাক করলো। সারা একটা জিনিস খুব ভালো করেই জানে, যা কিছু হয়ে যাক না কেন রোশন স্যার তাকে কখনোই কিছু বলবে না। রোশন স্যারকে সামলানোর জন্য তার একটু হাসি যথেষ্ট। রোশন সিদ্দিকি ফোন রিসিভ হতে গম্ভীর কণ্ঠে বলল, আর ইউ ওকে? সারা হাসি মাখা মুখে উত্তর দিল, হ্যাঁ আমি ঠিক আছি। ফোন সাইলেন্টে ছিল, বুঝতে পারিনি। কুরিয়ারে একটা পার্সেল এসেছে, নিয়েই ফিরছি। আবারও একই রকম কণ্ঠে উত্তর এলো, ইউ রইস, বলে ফোনটা কেটে দিল। এই প্রথমবার কেমন অদ্ভুত শোনালো রোশন স্যারের কথা। কেমন যেন ভারী কণ্ঠে উত্তর দিলেন। সারা দ্রুত কুরিয়ার অফিসে গেল। একটা নাম না জানা অজ্ঞাত ব্যক্তি সারার নামে পার্সেল পাঠিয়েছে। শুধু পার্সেল নয়, সে প্রায় তার ফোনের নাম্বারে রোমান্টিক মেসেজ সেন্ড করে। সারার এই নাম্বারটা পৃথিবীর কেউ জানে না। এই নাম্বার বাহিরে যাওয়ার কোনো সিস্টেমও নেই। এ নিয়ে 5 বার কুরিয়ারে পার্সেল এলো। খুব অদ্ভুত ব্যাপার, তার একান্ত পছন্দগুলো এই অজ্ঞাত ব্যক্তিটা জানে। এমন বড়লোকি পার্সেল কে দেয় তাকে? প্রথমবার বিশাল বড় একটা কসমেটিক্সের বক্স পাঠিয়েছিল। সেখানে সব ব্র্যান্ডের সাজগোজের প্রোডাক্ট ছিল। এর পরের বার এলো জুতোর পার্সেল। সারার পায়ের একদম মাপে 8 জোড়া দামি জুতো পাঠালো। এর পরের বার 30টা সুন্দর সুন্দর কালারের লিপস্টিক পাঠালো। এর পরের বার পাঠালো বিশাল বড় বড় 2টা পান্ডা, সাথে অনেক রকমের কানের দুল, সাথে অনেকগুলো ফুল। আজ আবার কি আছে? সারা পার্সেল রিসিভ করে একটু মন খারাপ করেই ফেলল। গিফটগুলো যে পাঠাচ্ছে পাঠাক, একদিন না হয় ঠিকই তার পরিচয় দিবে। যেদিন পরিচয় পাবে সেদিনে মুখের উপর ছুঁড়ে মারব। মনটা ভারী হলো সারার। এই গিফটগুলো রোশন স্যার দিলে আজ খুশিতে পাগল হয়ে যেত সারা। আচ্ছা, রোশন স্যার কি কোনোদিন এভাবে তাকে সারপ্রাইজ দিতে পারবে না? উনি কি আদৌ বুঝেন এসব? হয়তো ওনার বয়সী পুরুষরা এসব বোঝেন না। বিকেলে সারা বাসায় ফিরল। বাসার সবাই ঘুমাচ্ছে। পার্সেল হাতে চুপি চুপি সারা নিজের ঘরে প্রবেশ করল। রুমে প্রবেশ করে পার্সেলটা নিচে রাখল। বিছানায় বসে রোশন সিদ্দিকি ল্যাপটপে চাপাচাপি করছে। সারা রোশনের ভাবসাব খুব একটা ভালো বুঝছে না। রোশনের কাছে এগিয়ে এসে বলল, কিভাবে যে ফোন সাইলেন্ট হলো আমি টের পাইনি। সারা এগিয়ে আসতে রোশন ল্যাপটপের শাটার অফ করে দিল। চেহারার অবস্থা আকাশের কালবৈশাখী মেঘের মতন ভয়াবহ। সারা একটু ভয় করছে। সে আমতা আমতা করে বলল, আপনি কি রাগ করছেন স্যার? আসলে কি হয়েছে জানেন? রোশন সারার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, আই এম নট ইন্টারেস্টেড। সারা দপ করে বিছানায় রোশনের পাশে বসে পড়ল। রোশনের মুখের দিকে উকি মেরে বলল, যা ভেবেছিলাম তাই, মাই স্বামী ইজ রাগেই,
রোশান অদ্ভুত চোখে সারার দিকে তাকালো। এটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? রোশানের অদ্ভুত চাহনির মুখের দিকে তাকিয়ে সারা বলল, কত ডিগ্রি রেগে আছেন স্যার? রোশান চোখের চশমা খুলল, সারার প্যাকাশের চেহারার দিকে তাকালো, চোয়াল শক্ত করে বলল, তুমি কি আমার সাথে মজা করছো? টেবিলে খাবার অ্যান্ড ওষুধ আছে, খেয়ে নিও। বলে রোশান বিছানা ছেড়ে নামলো। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে বাইকের চাবি নিয়ে গজ ছেড়ে বাহিরে চলে গেল। সারা পিছন থেকে ডেকে বলল, আরে যাচ্ছেন কোথায়? আমি অসুস্থ মানুষ, হাত দিয়ে খেতে পারবো না। বাইকের হর্নের শব্দ শোনা গেল, মানে রোশান বাইক নিয়ে বেরিয়েও পড়েছে। সারা পড়ল মহাবিপদে। সে রেগে গেলে রোশান সিদ্দিকী ঠান্ডা মাথায় ডিল করে, কিন্তু রোশান সিদ্দিকীর রাগ যে কীভাবে নিবারণ করবে? রোশান সিদ্দিকীর পছন্দ অপছন্দের ব্যাপারে তো সে কিছুই জানে না। সারার ফোনে মেসেজের টুং করে একটা শব্দ হলো। ইনবক্স ওপেন করে দেখল রোশান স্যারের মেসেজ। সেখানে লেখা রয়েছে, বাসায় ফিরে যেন দেখি খাবার অ্যান্ড মেডিসিন খেয়ে নিয়েছেন, না হলে কিন্তু ভালো হবে না ব্যাপারটা। সারা ওয়াশরুম থেকে নিয়ে ফ্রেশ হয়ে খাবার আর ওষুধ খেয়ে নিল। ক্রমাগত রোশান স্যারের ফোনে ট্রাই করেই যাচ্ছে, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। ফোন তুলছে না রোশান। সারা পুরো রুম জুড়ে পায়চারি করতে করতে ইউটিউবে সার্চ দিল কীভাবে স্বামীর মন ভালো করতে হয়। অতি দ্রুত ফোন চাপার ফলে মন ভালোটুকু আর লেখা আসেনি, সাথে সাথে সারার বাক্যটুকুর মানেই বদলে গেল। ইউটিউবে অসংখ্য আজে বাজে জিনিসও ভরে গেল। সারা দ্রুত কেটে দিয়ে চোখ কপালে তুলে বলল, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এসব কি? হ্যাঁ, ইউটিউব নিজের মায়ের থেকে পরামর্শ, বিবাহিত কাজিন সবার থেকে এতক্ষণে তার পরামর্শ নেওয়া শেষ যে কিভাবে স্বামীর মন ভালো করতে হয়। সন্ধ্যা গড়িয়ে ঘড়ির কাঁটা এখন রাত 11টা বাজে। এত রাত করে রোশান স্যার কখনো বাড়ি ফেরেন না। সারা একবার ঘর একবার বারান্দা এমন করছে, অশান্তিতে চটপট করছে ভেতর বাহির। অবশেষে রাত 11:30টার সময় রোশান স্যার বাসায় ফিরল। সারা ছুটে গেল বারান্দায়। রোশানের গম্ভীর মুখের দিকে তাকিয়ে আহ্লাদি গলায় বলল, এত লেট করলেন কেন? জানেন না রাতে আমার একা ভয় করে? রোশান সেই কথার কোনো উত্তর না দিয়ে বাইক রেখে রুমে চলে গেল। সারা পিছু পিছু গেল রোশানের। রোশন ওয়ারড্রপ খুলে একটা ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে গেল। চেঞ্জ করে ফিরে এসে সারার দিকে একবারও তাকালো না, সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সারা অবাক হয়ে রোশানের দিকে তাকালো। রোশান তাকে একটুও পাত্তা দিচ্ছে না। রোশানের রাগ ভাঙাতে গিয়ে নিজেই রেগে যাচ্ছে। বিরক্ত হয়ে রোশানের কাছে গিয়ে বলল, বিয়ে হতে পারলো না 2 দিন, এখনই এত অবহেলা? রাত করে বাড়ি ফিরছেন, আমার দিকে তাকাচ্ছেন না, সমস্যা কি? রোশান কোনো কথার উত্তর দিল না। সে ঘুমানোর চেষ্টা করলো। সারা বিরক্ত হয়ে রোশানের গায়ে হাত রেখে বলল, কি সমস্যা আপনার? কথা বলছেন না কেন? রোশান সারার হাত জাড়ি মেরেই বলল, তুমি কি আমাকে ঘুমাতে দিবে নাকি রুমের বাহিরে যাব? ডোন্ট ডিস্টার্ব মি। সারা নিজের কথায় নিজেই চেত করে ওঠে। সে আবার আরেকজনের রাগ ভাঙাবে কি করে? সে ধৈর্য তার নেই। নিজেই বিরক্ত হয়ে বলল, বাহিরে তো যাবেনি, ঘরে এত সুন্দরী বউ, বউয়ের সাথে কীভাবে কথা বলতে হয় সে রুচি তো আপনার নেই। যদি ঠিক বয়সে বিয়ে করতেন তাহলে আজ এই কচি তরুণী সুন্দরী বউ রেখে ঘরের বাহিরে যাওয়ার কথা ভাবতেন না। সব এনার্জি তো আপনার শেষ। কিন্তু আমার তো উঠতি বয়স, কেবলই শুরু হলো। বাবা যে কেন এই মধ্যবয়সী আদাবুড়ো লোকের সাথে আমার বিয়েটা দিয়ে আমার জীবন যৌবন সব নষ্ট করলো। একটা অসুস্থ রোগীর সাথে বাবা আমার বিয়ে দিয়েছেন। রোশন শোয়া থেকে উঠে বসল, চোখের চশমাটা দ্রুত পরে নিল। ডান ভ্রু কুঁচকে বিরক্ত চোখে সারা দিকে তাকিয়ে বলল, কি বললে? আমি অসুস্থ? তোমার কোন দিক থেকে আমাকে অসুস্থ মনে হচ্ছে? সারা আঙ্গুল উঁচিয়ে রোশানকে উদ্দেশ্য করে বলল, যদি সুস্থই হতেন, এতদিন আমরা এক ঘরে ঘুমালাম অথচ আপনি বাবা ডাক শুনতে পারলেন না। এটা সমস্যা ছাড়া আর কি? মুহূর্তের মাঝে রোশানের ঝড় বৃষ্টির রাতের কথা মনে পড়ে গেল। সারার অজান্তে তাদের মাঝে গভীর একটা সম্পর্ক হয়েছে। সারা যদি কখনো জানে তার অজান্তে রোশান এত বড় একটা কাজ করেছে, তাহলে কি ভাববে? রোশান তার অসুস্থতার ফায়দা নিয়েছে। অন্য জগতে হারিয়ে গেল রোশান। সে সারার কথার আর কোনো উত্তর দিল না, গম্ভীর হয়ে বসে রইল বিছানায়। রোশানকে গম্ভীর হয়ে সারা তার সামনে হাতে তড়ি বাজিয়ে বলল, কি ভাবছেন? রোশান তীব্র বিরক্ত চোখে সারার দিকে তাকিয়ে বলল, নোংরা কথাবার্তা বন্ধ করো, আমি ক্লান্ত, ঘুমাতে চাই। বলে আবারও শুয়ে পড়ল। সারা চেষ্টা করেও কোনোভাবে রাগ ভাঙাতে পারল না। এভাবে কেটে গেল 3 দিন। রোশনের রাগ একটুও কমেনি। এরই মাঝে সারা সব রকম চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। 3 দিন পর রাত 11টা বাজে। রোশন বাইক নিয়ে বাসায় ফিরল। গত 3 দিন ধরে বাসায় ফেরার পর থেকে সারা দাঁড়িয়ে আছে। এক নিঃশ্বাসে খানিকটা বিড়বিড় করে বাবা যে কেন এই বয়স্ক লোকের সাথে বিয়ে দিয়েছিল, এভাবেই শুরু করে রেগুলার।
আজ সারাকে না দেখে রোশন আশেপাশে তাকালো। সারা দুষ্টু কোথাও লুকিয়ে থাকতে পারে, এদিক ওদিক ওকে মেরেও লাভ হলো না। আজ ভীষণ টায়ার্ড লাগছে রোশনের। শার্টের বোতাম খুলতে খুলতে রুমে প্রবেশ করলো। রুম অন্ধকার শূন্য করে রাখা। রোশন দুবার সারা নাম ধরে ডাকল, কিন্তু সারা শব্দ পেল না। বুকের ভিতরে অজানা এক দুশ্চিন্তা বাড়ি মেরে উঠল। সেকেন্ডের মাঝে হাজারো চিন্তা মস্তিষ্কে বাসা বাঁধল। রোশন হাত দিয়ে হাতড়ে রুমের লাইট অন করলো। লাইট অন করতে দক্ষিণ ওয়ালে চোখ পড়তে রোশনের চোখ দুটো কপালে উঠল। অবাক চোখে তাকিয়ে রইল তার সামনে দাঁড়িয়ে থাকা রমণীটির দিকে। চোখে যেন ভ্রম দেখছে রোশন। তার সামনে অতিরিক্ত কথা বলা সেই অবুঝ পাগলি মেয়েটি নেই। যেন এক আবেদনময়ী নারী তার ভালোবাসার ডাকে ডাকছে। রোশন সারার ফাঁ থেকে মাথা অবধি তাকালো। সারার গায়ে রোশনের নীল রঙের শার্ট, যা হাঁটুর উপর অবধি পড়েছে। পরনে কালো শর্ট স্কার্ট, যা হাঁটুর উপর পর্যন্ত, কিন্তু শার্টে সেটা ডেকে গিয়েছে। হাঁটু হতে পায়ের পর্যন্ত ধবধবে সাদা দেখাচ্ছে, যেন সদ্য ফোটা লাউয়ের দুধ সাদা ফুল। এক পায়ে একটা পায়েল পরা, বা পায়ের একটা আঙ্গুলে আঙ্গুট পরা, চোখে গাঢ় কাজল, ঠোঁটে গাঢ় লিপস্টিক পরা, সোনালি রঙের চুলগুলো এলোমেলোভাবে ছেড়ে দেওয়া। সারা ঠোঁটের উপর ঠোঁট দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে রোশনের দিকে এগিয়ে যাচ্ছে। রোশনের কাছাকাছি গিয়ে ওর গলা জড়িয়ে ধরে টাই খুলতে খুলতে বলল, টাই আমি খুলে দিচ্ছি স্যার। রোশনের রাগ কখন যেন উবে গেল সে নিজেও জানে না। সে শুধু মাদকগ্রস্তের ন্যায় তাকিয়ে রয়েছে সারার দিকে। সারাকে এত মোহনীয় দেখাচ্ছে কেন আজ? রোশন শুকনো কাশি দিয়ে বলল, উল্টাপাল্টা কিছু খাওনি তো? এমন অদ্ভুত পোশাক পরেছ কেন? সারা টাইটা খুলে বিছানায় ছুঁড়ে মেরে রোশনের শার্টের বোতাম খুলতে খুলতে বলল, বারে, আমার স্বামীর কি অধিকার নেই মাঝে মাঝে বউকে একটু হটলুকে দেখার? শার্টের বোতাম খোলা শেষ হলে রোশনের উন্মুক্ত বুকে সারা আঙুল চালাচ্ছে। রোশন টিচার হিসেবে ধৈর্যশীল পুরুষ হতে পারে, কিন্তু স্বামী হিসাবে বউয়ের আবেদনময়ী ইশারায় চুপ থাকার মতো ধৈর্যশীল সে নয়। সারার গাড়ে হাত রেখে বলল, স্বামীকে তার অধিকার প্রয়োগ করতে দিচ্ছ? সারা দুষ্ট হেসে জবাব দিল, যে স্বামী 3 দিন রাগ করে থাকে তার কি আদৌ অধিকার লাগবে? রোশনের ঠোঁট দুটো জোরে বিশ্বজয়ের হাসি। মাদকতা কণ্ঠে বলল, কোনো রাগ নেই সুইটহার্ট? সারা কৌতূহলী চোখে জিজ্ঞেস করল, রাগ শেষ? সারা এবার রোশনের গলা ছেড়ে বলল, আমারও রোমান্স শেষ। বিবাহিত এক বান্ধবী শিখিয়ে দিয়েছিল, পুরুষ মানুষ ভীষণ চরিত্রহীন হয়। একবার হট লোকের সামনে যাও, বিষও খেয়ে নেবে। আপনার রাগ শেষ, আমারও রোমান্স শেষ, বলেই হাঁটা দিল। রোশন সারার হাত টেনে ধরল। বাড়ি হয়ে আসা কণ্ঠে বলল, তোমার রোমান্স শেষ? সারা কাছুমাছু মুখে বলল, জি স্যার। রোশন সারাকে একটানে নিজের কাছে নিয়ে এলো। পিছন থেকে সারার কোমর জড়িয়ে ধরে বলল, কিন্তু আমার যে শুরু, লেট মি ফিনিশ সুইটহার্ট। কথাটা কর্ণকুহরে প্রবেশ করতে অদ্ভুত এক অনুভূতি জড়সড় হলো সারার ভিতরে। সে ভাবতেই পারছে না কথাটা রোশন স্যারের মুখ থেকে বের হয়েছে। অর্ধনগ্ন থাকলেও যে পুরুষ ফিরে তাকিয়ে দেখে না, দৃষ্টি সর্বদা সংযত রাখে, সে পুরুষের শক্ত হাত জোড়া আজ তার কোমরে। যে পুরুষের কণ্ঠ সবসময় গাম্ভীর্যপূর্ণ থাকে, সেই পুরুষের কণ্ঠে মাদকতায় এক তৃষ্ণার্ত প্রেমিকের ন্যায় কণ্ঠ শোনাচ্ছে। আশ্চর্য হলো সারা। চোখে মুখে এক ভয়াবহ বিস্ময়কর অবস্থা, যে ভয়াবহ বিস্ময়কর চাহনি নিয়ে গাড় কাত করল। দেখতে ইচ্ছে করল চিরচেনা পুরুষের হঠাৎ অচেনা আচরণ করা মুখখানা। মুখ তুলে চাইল রোশন স্যারের দিকে। সারা চোখ দুটো মুহূর্তের মাঝে এক অদ্ভুত মুগ্ধতায় স্নিগ্ধ হলো। চাকচিক্যময় হয়ে উঠল সারার মুখের আদল। রোশন সিদ্দিকীকে প্রেমিক রূপে এত চমৎকার সুন্দর দেখায়, সে আগে কেন বোঝেনি? এত সুন্দর, এত সুদর্শন, এত আকর্ষণীয় একজন শ্যামবর্ণের পুরুষকে দেখাতে পারে, সেটা রোশন সিদ্দিকীকে না দেখলে সে জীবনও সারার আর দেখার সৌভাগ্য হতো না। এত সুন্দর পুরুষ তার জীবনে আসতে পারে, এটাও কি ভেবেছিল? সারা কোথায় যেন হারিয়ে গেল। মোহনীয় দৃষ্টি মিলল। হাত দিয়ে খোঁচা খোঁচা দাড়ির গাল স্পর্শ করে কম্পিত কণ্ঠে উচ্চারণ করল, শ্যাম সুন্দর পুরুষ। রোশন সিদ্দিকের কান দুটো খাড়া হলো। আরও একবার শুনতে উদ্যত হলো সে ডাকখানা। কেন উদ্যত হবে না? সারা হলো সেই মেয়ে যে একবার তাকালে তার হৃৎপিণ্ড থমকে যায়, থেমে যায় হৃদস্পন্দনের চলাচল, নার্ভাস হয়ে যায় নিঃশ্বাসের গতিবেগ। হঠাৎ রোশন সিদ্দিকের নাকে দূর হতে একটি মিষ্টি মধুর খুশবুর ঘ্রাণ ভেসে আসছে, যে খুশবু সে ছাড়া আর কেউ অনুভব করতে পারছে না। আনন্দে ভেতরটা অস্থির হয়ে চটপট করছে। মনের আকাশে রঙিন পাখিরা যেন ডানা চাপটে উঠছে। ঝর্ণার পানি আপন গতিতে সরছে। মহাসমুদ্রে যেন তুফান উঠেছে।
রোশন সিদ্দিকী সারার গালের সাথে নিজের গাল ঘষে দিল। কণ্ঠ খাদে এনে বলল, কি বললেন মিসেস সিদ্দিকী? প্লিজ সে ওয়ান্স অ্যাগেন। সারার চোখের লজ্জা, উষ্ঠে মৃদু হাসি দ্বিতীয়বার উচ্চারণ করল, শ্যাম সুন্দর পুরুষ। এই পৃথিবীর সবচেয়ে সুন্দর সুদর্শন পুরুষের নাম রোশন সিদ্দিকী, আমার স্বামী। রোশন সিদ্দিকী আরেকবার সারার দুগালে তার গাল ঘষে দিল। সারা এক জটকায় খানিকটা দূরে সরে গেল। নিজের গালে হাত রেখে বলল, আপনি আর গাল ঘষবেন না, আপনার দাড়িতে ব্যথা লাগে। রোশন গায়ের শার্ট খুলে ছড়ে মারল খাটের উপর। সুঠাম দেহখানা নিয়ে এগিয়ে গেল সারার দিকে। উন্মুক্ত শরীর নিয়ে আরেকবার সারাকে পেছন থেকে জড়িয়ে ধরে কণ্ঠ খাদে নামিয়ে বলল, ইউ লুক মোর অ্যাট্রাকটিভ অ্যান্ড সেক্সি নাও। রোশনের কণ্ঠস্বরের এমন আকর্ষণীয়তায় লজ্জায় সারার গাল লাল হয়ে এলো। কিছুক্ষণ আগের মুহূর্ত কল্পনা করে লজ্জায় সে মরে যাচ্ছে। সে কি পাগল হয়ে গিয়েছে? রোশন স্যারের রাগ ভাঙাতে কি সব নির্লজ্জের মতো আচরণ করছে, নির্লজ্জের মতো পোশাক পরে সে। ইস, কি লজ্জাজনক ব্যাপার। এখন সে রোশন স্যারকে মুখ দেখাবে কি করে? কিভাবে রক্ষা করবে নিজেকে রোশন স্যারের থেকে? লজ্জায় মরি মরি অবস্থা। সারার কোমরে রোশানে দু হাতের 10 আঙ্গুলের দুষ্টমি চলছে। জীবনে প্রথমবার কোমরে কোনো পুরুষালী হাতের স্পর্শ। সুরসুরিতে একদণ্ড স্থির থাকতে পারছে না সারা। শিহরণে বয়ে যাচ্ছে সমস্ত শরীর, শিরা উপশিরায়। সে কোমর থেকে রোশনের হাত সরানোর মিথ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে চাইলেও হাত সরাতে পারবে না জানে, কারণ রোশন সিদ্দিকী আর সারার জন্য ধরেনি। তার ভিতরে ঘুমিয়ে থাকা পুরুষ সিংহকে সারা জাগিয়ে তুলছে। এখন তাকে ভোগ করতে হবে এই সিংহের ন্যায় পুরুষের থাবা। রোশনের হাত জোড়া কোমর থেকে সারার পেটে গিয়ে স্থির হলো। ঘাড় থেকে চুলগুলো সরিয়ে ঠোঁট জোড়া বসিয়ে দিল ঘাড়ে। ঘাড়ে রোশনের ঠোঁটের স্পর্শ পেতেই সারার ভিতরে আত্মাসহ সমস্ত শরীর কেঁপে উঠল থরথর করে। সে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে রোশনের থেকে নিজেকে মুক্ত করার। সারার নড়াচড়া দেখে রোশন সারার ঘাড়েই ঠোঁট রেখে নেশাক্ত কণ্ঠে ফিসফিস করে বলল, ইউর মুভস আর ড্রাইভিং মি ক্রেজি সুইটহার্ট। সারা লজ্জায় দুহাত দিয়ে মুখ ডাকল। এখনই মরে যেতে ইচ্ছে করছে লজ্জায়। কিভাবে পালাবে সে? পালানোর কি আর কোনো উপায় আছে? রোশন সিদ্দিকী ক্রমশই ঠোঁট জোড়া দ্রুত চালাতে শুরু করল। আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ল সারা। লজ্জারা কখন যেন ভালো লাগায় রূপ নিল। উন্মাদের মতো হয়ে গেল ভিতরকার অনুভূতিরা। সারা কম্পিত গলায় বলল, দরজা খোলা আছে, কেউ চলে আসবে। রোশনের কণ্ঠ জোরে আজ মাদকতা। মাদক সেবন কণ্ঠে সে উত্তরে জানালো, কেউ আসবে না। রোশনের মনোযোগ নষ্ট করতে সারা আবারও বলল, আপনার সোকল্ড কাজিন জিনাত আসবে কিন্তু। রোশনের অনুভূতির রফাদফা করতেই একটা নামই যথেষ্ট ছিল। সে আচমকা সারার গলায় কামড় বসিয়ে দিয়ে বলল, ডিস্টার্বিং নাম এমন মুহূর্তে কি না নিলেই নয়? ফিলিংসের রফাদফা করে দিলে, বাট আমি সেটা হতে দিব না। আজ তোমাকে ছাড়ছি না। সারা ঠোঁটে হাত দিয়ে বলল, মেরে ফেলতে চান নাকি? বাচ্চাদের মতো কি করছেন? রোশন সিদ্দিকী সারাকে পাজাকোলা করে তুলে নিল। সারা লাজুক চোখের দিকে তাকিয়ে বলল, ইউর বয়েজ ড্রাইভস মি কেজি সুইটহার্ট। সারা লজ্জায় মুখ লুকালো রোশনের উন্মুক্ত বুকে। রোশন সারাকে কোলে তুলে ঘরে দরজা বন্ধ করে দিল। হাত দিয়ে হাতরে সুইচ অফ করল। অন্ধকার রুম চেয়ে গেল নিস্তব্ধতায়। শুধু শোনা যাচ্ছে দুজন মানবীর উষ্ণ নিঃশ্বাসের শব্দ। রোশন সারাকে নিয়ে বিছানায় ছাড়ল। সারা শার্টের বোতামগুলো একটা একটা করে খুলে ফেলল। অন্ধকার রুমে কোথায় গিয়ে পড়ল শার্ট কে জানে। মিলিত হলো দুজোড়া ওষ্ঠ। আঙ্গুলের বাজে চলে গেল আঙ্গুল। ভালোবাসার অনুভূতিরে ভেতর থেকে জাগ্রত হলো। নতুন সুরে নতুন যাত্রায় দুজন মানবীর হৃদয় আর শরীর উভয়ের কাছাকাছি চলে এলো। গোমন্ত অনুভূতিরা জাগ্রত হলো। শুরু হলো গভীর প্রেমের সূচনা। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে একটি নির্জন প্রহসাই। এটা সিজন 2 এর 5ম পর্ব। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।